হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমার কথাবার্তা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। সো ভাইয়াকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা? ভাইয়ার ক্লাস, অডিও, ভিডিও সবকিছু ক্লিয়ার আছে কিনা? এটা একটু চ্যাট বক্সে জানাও, তারপর আজকের ক্লাসটা শুরু করব। ওকে? সো আমাকে একটু জানাও চ্যাট বক্সে যে সবকিছু ঠিক আছে কিনা? ক্লাসের সবকিছু দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা? এবং তোমরা যদি বলো যে ভাই সবকিছু ঠিক আছে, সবকিছু সুন্দর, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। ওকে? চশমাটা একটু মুছে নিচ্ছি। ওকে, অল ক্লিয়ার। আজকে তোমাদের জন্য সুন্দর একটা সেটআপ অনেক কষ্টে দাঁড় করাইছি, বুঝছো? অনেক কষ্টে তোমার হচ্ছে একটা সুন্দর সেটআপ দাঁড় করাইছি। সেটা হচ্ছে আজকের ক্লাসে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। এর জন্য প্রায় দুপুর ১টা থেকে বিভিন্ন জিনিসপত্র জোড়াতালি দিয়ে হচ্ছে একটা জিনিস সেটআপ দাঁড়াইছি, বুঝছো? সো মূলত তোমাদেরকে একই সাথে আজকে স্মার্ট বোর্ডেও তো পড়ায় দেখাবো, সাথে প্র্যাকটিক্যালিও জিনিসগুলো দেখাবো। এর জন্য এই জায়গাতে একটা ল্যাপটপ রাখার জন্য চেয়ারের উপর হচ্ছে বই টই রেখে একটুকু উপরে করে এরকম একটা সেটআপ বানাইছি, বুঝছো? তো এখানে আজকে তোমাদের হচ্ছে একদম প্র্যাকটিক্যালি কোডগুলো করে দেখাবো, বুঝছো? মজা হবে না বলো তো? বুঝতে পারছো? একদম প্র্যাকটিক্যালি আমরা জিনিসগুলো দেখবো। ওকে, সবাই রেডি? সো আমরা কোড ব্লকসও দেখবো এবং কোথায় কোড করতে হয় এই জিনিসগুলোও পড়বো। সো এটা দাঁড় করাইতে খুবই লেট হয়েছে, মানে অনেক প্যারা খাইতে হয়েছে। এখানে কি কি আছে জানো? একটা চেয়ার আছে, চেয়ারের উপর হচ্ছে একটা তোমার বক্স আছে, বক্সের উপর অনেকগুলা বই আছে, বইয়ের উপর একটা কাঁথা আছে, কাঁথার উপর হচ্ছে ল্যাপটপটা আছে। তো অনেক জোড়াতালি দিয়ে আসলে এখানে এই জিনিসটা ল্যাপটপটা রাখা, কারণ না হলে সামনে স্ট্যান্ড নাই তো। ওকে, বলো সবাই রেডি কিনা ক্লাসটা শুরু করার জন্য? আমাদের হচ্ছে আজকে 4 নাম্বার ক্লাস, প্রোগ্রামিং এর আজকে 4 নাম্বার ক্লাস। এই 4 নাম্বার ক্লাসটা করতে হলে অবশ্যই আগের 3টা লেকচার করা থাকা লাগবে। আগের 3টা লেকচার করা না থাকলে 4 নাম্বার ক্লাসটা বুঝবা না। ওকে, সো জয়, তারপর মুমিনুল, নুসরাত, সবাই আশা করি রেডি ক্লাসটা শুরু করার জন্য। সো প্রথমত প্রথম 3টা লেকচার অবশ্যই করা লাগবে। ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। আমি একটু প্রত্যেক ক্লাসে চেষ্টা করি যে ভাইয়া একটু রিভিশন দিয়ে দিই। একটু রিভিশন দিলে কি হয়, আগের জিনিসগুলো তো প্রায় 1 সপ্তাহ আগে পড়ছিলাম, সো ওই জিনিসগুলো মনে পড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা কি কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে ভেরিয়েবল সম্পর্কে। ভেরিয়েবল মানে কি? ভেরিয়েবল মানে একটা জায়গা যেখানে আমি কোনো একটা সংখ্যা রাখতে পারি, কোনো একটা চিহ্ন রাখতে পারি, কোনো একটা অক্ষর রাখতে পারি, যে কোনো কিছু রাইখা ওইখান থেকে নিয়ে পরবর্তীতে কাজ করতে পারি, তাই না? যেমন এই জিনিসটা সরাসরি চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি, যেহেতু এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখি নাই তখন। সো আমরা ভেরিয়েবল জিনিসটা চলো একদম প্র্যাকটিক্যালি দেখে আসি। আমি তোমাদের বলেছিলাম যে শুরুতে যে পার্টটা লিখতেছি, ধরো হ্যাশ ইনক্লুড stdio.h, এই জিনিসগুলো আপাতত ভুলে যাও, এই জিনিসগুলো আমি রিভিশন দিব। সো মনে করো এখানে কি লিখতেছি, এটা মনে করো ভাইয়া কিছু জানি না, মুখস্থ লিখতেছি। ওকে, এটা মনে করো মুখস্থ লিখতেছি, ঠিক আছে ভাই ব্রাদার? এটা মনে করো মুখস্থ লিখছি, আমি কিছু পারলে জাস্ট মুখস্থ লিখছি, মনে করো দেখে দেখা। ইন্ট মেইন, এটা মনে করো মুখস্থ লিখছি, কি লিখছি জানি না, তোমাদেরও বোঝার দরকার নেই আপাতত। আপাতত এইটুকু বোঝার দরকার নেই। আমরা যা কোড করব সবকিছু এইটুকুর মাঝে, মনে আছে? সবটুকু কই করবো বলতো? সবটুকু এইটুকুর মাঝে করব, রাইট? এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা দেখতেছো, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে করব সব কোড, রাইট? মনে আছে? এই সেকেন্ড ব্র্যাকেটকে জানি কি বলে? এই সেকেন্ড ব্র্যাকেটটা বলে একটা এরিয়া, যদি আমি স্পেসিফাই করে দিতে চাই, ওই এরিয়াটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিফাইন করি। তার মানে এই সেকেন্ড ব্র্যাকেট আমাদের একটা নির্দিষ্ট এলাকা মিন করতেছে, রাইট? সো এই এলাকার ভিতরে যদি আমি একটা ভেরিয়েবল বানাই বা একটা চলক বানাই, এটা কি লোকাল চলক হবে নাকি গ্লোবাল চলক হবে? এটা হবে লোকাল চলক, অর্থাৎ একে শুধুমাত্র এই এলাকার ভিতরেই চিনবে, তাই না? আর যদি এই এলাকার বাইরে কোথাও চলকটা বানাই, তাহলে সেটা গ্লোবাল চলক হবে, ওটাকে সব এলাকা থেকেই তাকে চিনবে। ওকে, এখন বলো, আমি মনে করো যে একটা ভেরিয়েবল বানাবো, যে ভেরিয়েবলটার নাম হবে মফিজ, এবং যেটার মধ্যে একটা পূর্ণ সংখ্যা রাখবা। ভেরিয়েবলটা কেমনে বানাবা বলো? স্যার আই কান্ট সি লাইভ ভিডিও, তুমি হচ্ছে বের হয়ে আবার জয়েন করো, মাঝে মধ্যে ওয়েবে প্রবলেম দেয়। সো আমরা একটা ভেরিয়েবল বানাচ্ছি যেটা মফিজ নাম, এবং যেটার মধ্যে তুমি একটা পূর্ণ সংখ্যা রাখবা। কোথায় কোড করবা এগুলো পরে বইয়ে আমি দেখায় দিব, বইয়ে দেখায় দিব কোনটুকু পড়বা। ক্লাসের শেষে তোমাদের বোর্ড বইয়ে দেখায় দিব যে কোনটুকু পড়বা, কারণ বোর্ডে একটু অগোছালো। ঠিক আছে? সো আমি মনে করো এইরকম, আমার আগে কিন্তু তোমরা কোড করবা। ওকে, সো ইন্ট মফিজ নামে একটা ভেরিয়েবল বানাইলাম। তার মানে আমি কি ক্রিয়েট করছি? মফিজ নামে একটা জায়গা ক্রিয়েট করছি, যে জায়গার মধ্যে আমি পূর্ণ সংখ্যা রাখবো, তাই না? বলতো ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। মফিজ নামে একটা জায়গা বানাইছি, যে জায়গার মধ্যে আমি একটা পূর্ণ সংখ্যা রাখবো। স্টেটমেন্ট শেষ, আমাকে দিতে হবে একটা সেমিকোলন, আমাকে দিতে হবে একটা সেমিকোলন, কারণ একটা স্টেটমেন্ট শেষ। এখন আমি এই মফিজের মধ্যে আমি মনে করো এখন কত রাখতে পারবো? 5 রাখতে পারবো, 10 রাখতে পারবো, এনিথিং আমি এই মফিজের মধ্যে রাখতে পারবো। তার মানে আমরা কি বানাইলাম? একটা পূর্ণ সংখ্যার একটা চলক বানাইলাম। আমি যদি ফ্লট টাইপের বা ভগ্নাংশ টাইপের একটা চলক বানাইতাম, জাস্ট এই ডেটা টাইপটা চেঞ্জ করে দিলেই হইতো,
যে আমার মফিজের যে ভেরিয়েবল টাইপটা সেই টাইপটা চেঞ্জ করে দিলেই হইতো, চাই টাইপটা ফ্লট বানায় দিলেই হইতো, তখন এই মফিজের মধ্যে আমি ভগ্নাংশ রাখতে পারতাম, রাইট? আমি যদি এই জায়গাতে এটাকে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল বানাই, CHAR ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল বানাই, তাইলে আমি মফিজের মধ্যে এখন ক্যারেক্টার বা অক্ষর রাখতে পারবো। ধরো আমি একটা অক্ষর রাখলাম A, এবং অক্ষর রাখার জন্য জানি কি করতে হয়, সি প্রোগ্রামে যখনই অক্ষর নিয়ে কাজ করবে একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে অক্ষরটাকে লিখতে হয়, যখন একটা বাক্য নিয়ে কাজ করবে একটা ডাবল কোটেশনের মধ্যে বাক্যটা লিখতে হয়। মানে যদি একটা অক্ষর সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে? বলো বুঝতে পারছো সবাই সবকিছু? ফেসবুকে তো ক্লাস হচ্ছে, ফেসবুকে তো ক্লাস হচ্ছে, আমি একটু তারপরে আবার চেক করি। বলো এতটুকু সবার ক্লিয়ার? সবাই কেমন আছো আমাকে একটু জানো, অনেকদিন পর তোমাদের ক্লাস নিচ্ছি। সবাই কেমন আছো? হ্যাঁ ফেসবুকে তো ক্লাস হচ্ছে, ফেসবুকে 21 জন ক্লাস দেখছে, আমি ফেসবুকের কমেন্ট গুলাও দেখতে পাচ্ছি, ঠিক আছে? ফেসবুকের কমেন্ট গুলো আমার পাশেই থাক, আমি দেখতে পাচ্ছি রাতুল, রাবেয়া আছে ফেসবুকে, বাবু আছে, ঠিক আছে, নাইস। সো এতটুকু সবাই ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? তার মানে আমরা ভেরিয়েবল বানানো জানি, ভেরিয়েবল মধ্যে ডেটা রাখা জানি। এরপর আমরা প্রিন্টএফ ফাংশন সম্পর্কে পড়ছিলাম, যে প্রিন্টএফ জিনিসটা কি। আমি গত ক্লাসে অল্প একটু তোমাদের পড়াইছিলাম, আজকে আর একটু রিক্যাপ করে আবার ল্যাপটপে প্র্যাকটিক্যালি দেখবো জিনিসটা। ওকে, কলম কই রাখছি, ঠিক আছে। ওকে, সো একটা হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য একটা প্রোগ্রাম। সো তোমাদের বলছিলাম প্রোগ্রাম কিভাবে কাজ করে ভাইয়া, প্রোগ্রাম কিভাবে কাজ করে বলো তো? একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, একটা প্রোগ্রাম কিভাবে কাজ করে, একটা প্রোগ্রাম কাজ করে ফাংশন ওয়াইজ। একটা প্রোগ্রাম কাজ করে কিভাবে বলতো? ফাংশন ওয়াইজ, অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট করে ফাংশন আছে। তোমার বাসায় ধরো যে কোনো একটা কাজের জন্য একটা নির্দিষ্ট একজন লোক থাকে, যে আমার এই লোক অমুক কাজ করে দিবে, এই লোক অমুক কাজ অমুক কাজ করে দিবে, এই লোক অমুক কাজ করে দিবে। তার মানে প্রোগ্রামটাও সেম ভাবে এক্সিকিউট হয়, অর্থাৎ প্রোগ্রামে প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট কি থাকে বলতো? নির্দিষ্ট একটা ফাংশন থাকে, যে ফাংশনকে ডাক দিলে সে ওই নির্দিষ্ট কাজটা করে দেয়। ধরো তোমার প্রিন্ট করার জন্য একটা কাজ, মনে করো যে তোমার কোনো কিছু প্রিন্ট করতে হবে, সেটার জন্য একটা নির্দিষ্ট ফাংশন আছে। কি আছে বলতো? নির্দিষ্ট ফাংশন আছে। তারপর মনে করো কোনো কিছু ইনপুট নেওয়ার একটা কাজ, এটার জন্য কি আছে বলতো? কোনো কিছু একটা ফাংশন আছে। তারপর মনে করো যে স্কয়ার নির্ণয় বা রুট নির্ণয়ের একটা ফাংশন আছে, রুট নির্ণয় করা একটা কাজ, ওটার জন্য একটা ফাংশন আছে। তার মানে যখনই তোমার কোনো একটা কাজ করার প্রয়োজন হবে তুমি জাস্ট এই ফাংশনগুলোকে ডাক দিবা। এখন বলো ফাংশনকে কল করার ওয়ে কি, ফাংশনের ডাক দেওয়ার নিয়ম কি? ধরো ফাংশন, একটা ফাংশনের নাম হচ্ছে তোমার নাম দীপা বা অঞ্জন, বা ধরো ফাংশনের নাম হচ্ছে লামিয়া। তো এই ফাংশনটাকে তুমি ডাক দিবা কেমনে বলো তো? ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। ফাংশনকে ডাক দেওয়ার রুলটা কি, যে তুমি আসো আমার কাজটা করে দাও, রুলটা কি? এই তো, ভেরি গুড তানভীর। ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। সবাই বুঝছো? সবার কাছে উত্তরটা চাই। ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, তার মানে ফাংশনকে যে ডাক দিবা বা কল করা, ফাংশনকে যে কল করতেছো, এই কল করার রুলটা কি? ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। ধরো ফাংশনের নাম সার্ভার, ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। ফাংশনের নাম মনে করো তোমাদের নাম একজন দেই, মনে করো তানভীর, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। এখন কথা হচ্ছে ভাইয়া সব ফাংশনকে তো আর আমার কম্পিউটার চিনবে না, এই সার্ভার ফাংশন কি সেটা জানে না, তাই না? নিজের নামই ভুল করছি, সার্ভার ফাংশন কি আমার কম্পিউটার এটা চিনে না। সো ফাংশন গুলাকে ডাক দেওয়ার আগে তাকে হয়তো আমাদের বানায় নিতে হবে, অথবা আরেক জায়গায় বানানো আছে ওইটা আমাদের নিয়ে আসতে হবে, বুঝছো? ধরো তুমি কি করতে পারো, মনে করো যে তুমি রুটি বানাবা, রুটি বানানো লাগলে তোমার আটা আনতে হবে, বা আগে আটা দিয়ে হচ্ছে তোমার কাইটা বানাইতে হবে, তারপর রুটি বানাইতে পারবে। এখন দুইটা মেথড আছে, কি? তুমি নিজে আটাটা বানায় বানায় তারপর রুটিটা বানাবা, অথবা বাজার থেকে রেডিমেড রুটি কিনে আনবা তারপর শুধু ভাজবা। তার মানে দুইটা মেথড আছে না সবকিছুর? তার মানে এই জায়গাতে আমাদের দুইটা মেথড আছে, আমরা ফাংশনটা চাইলে বানাইতে পারি। তার মানে ফাংশন বানানোটা শিখবো আমরা কোন ক্লাসে বলতো? ফাংশন চাইলে এই সার্ভার নামের ফাংশন আমি বানাইতে পারবো, এটা কাজ করবে। তানভীর নামের ফাংশন আমি বানাইতে পারবো, এটা কাজ করবে। এটা শিখাবো তোমাদের। সো ফাংশনটা আমি বানাইতে পারি, বানায় কাজ করাইতে পারি। তার মানে বানানোটা আমরা শিখবো পরে, এটা আসলে বড় জিনিস। বানানোটা পরে শিখবো বলতো কত ক্লাসে? 9 বা 10 নাম্বার ক্লাসে, 9 নাম্বার ক্লাসই ধরো, 9 নাম্বার ক্লাসে আমরা জিনিসটা শিখবো যে ফাংশনের কেমনে বানাইতে হয়। এখন যেটা আমরা বানানো পারি না, আমাদের কাছে অ্যাপ্রোচ আছে কি? আমাদের ধার আনতে হবে, রাইট? একমত সবাই? আমাদের বাজার থেকে কিনে আনতে হবে, যে আরেকজন বানায় রাখছে আমি জাস্ট ইনক্লুড করবো আমার কাছে, যে আমি জাস্ট ওটা ধার আনবো। সো অনেকগুলা ফাংশন বানানো থাকে, অনেকগুলা ফাংশন বানানো থাকে, অনেকগুলো 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 ফাংশন বানানো থাকে কোথায় জানো? বানানো থাকে কোথায়? বানানো থাকে বিভিন্ন হেডার ফাইলে। হেডার, হেড মানে মাথা,
হেডার ফাইলে বানানো থাকে। এখন বলবো যে ভাইয়া কে বানাইছে? কেউ না কেউ বানাইছে। তুমিও যদি বড় হয়ে ভালো প্রোগ্রামার হও, তুমিও চাইলে একটা হেডার ফাইল বানাইতে পারবা, যেখানে বিভিন্ন ফাংশন বানিয়ে তুমি এটাকে একটা হেডার ফাইল বানায় ফেলবা। সো তুমি চাইলে বানাইতে পারবা, কোনো সমস্যা নেই। তার মানে কেউ না কেউ, তোমার কোনো এক বন্ধু বা কোনো একটা ভালো প্রোগ্রামার, সে বানায় রাখছে অলরেডি তোমার জন্য ইউজফুল ফাংশন গুলা। সো এগুলো তোমার না বানায়ও তুমি চাইলে ওর কাছ থেকে নিয়ে ইউজ করতে পারবা। ওকে, এরকম কিছু কিছু হেডার ফাইল আছে, আমরা লাস্টে তোমাদের মানে ক্লাসের শেষের স্লাইডে তোমাদের গুছিয়ে দিব। তো শুরুতে আমরা বেসিক যে জিনিসগুলো দরকার আমাদের, ধরো বেসিক ইনপুট আউটপুটের জন্য যে ফাংশনগুলো দরকার, বেসিক ইনপুট আউটপুটের জন্য যে ফাংশনগুলো দরকার, ওইগুলা যেই হেডার ফাইলটায় বানানো আছে, ওই হেডার ফাইলটার নাম হচ্ছে stdio। stdio এটার মানে কি? std মানে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড। ওকে, স্ট্যান্ডার্ড। i মানে ইনপুট, i মানে ইনপুট, ও মানে আউটপুট। তার মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের যে ফাইলগুলা, এইগুলা stdio এই নামে যে ফাইলটা আছে, এই নামে যে হেডার ফাইলটা আছে, এটার মধ্যে বানানো আছে, এটার মধ্যে বানানো আছে। সো হেডার ফাইলের এক্সটেনশন হয় হচ্ছে .h, যেমন পিডিএফ ফাইলের এক্সটেনশন .pdf, ভিডিও ফাইলের এক্সটেনশন .mp4, HTML এর এক্সটেনশন .html, এরকম হেডার ফাইলের এক্সটেনশন হচ্ছে .h। তার মানে আমরা যদি আমার প্রোগ্রামে এই ফাইলটা যদি নিয়ে আসতে পারি সামহাও, তাহলে এর ভিতরে যে ফাংশনগুলো বানানো আছে ওইগুলোর আমি কল করে কাজ করতে পারবো। বলো একমত? সবাই একমত আমার সাথে? একমত? তার মানে আমি যদি আমার প্রোগ্রামে এই যে ফাইলটা আছে, এই হেডার ফাইলটা আছে, এটা যদি আমি ইনক্লুড করতে পারি, আমি যদি আনতে পারি, তাহলে এর মধ্যে যেগুলো অলরেডি বানানো আছে ওইগুলো ফাংশনগুলো আমি ইউজ করতে পারবো, আমাকে আর ফাংশন ওইগুলো বানায় নিতে হবে না। বুঝতে পারছো? সবাই জিনিসটা বুঝতে পারছো? তানভীর, ফেসবুকে ফেসবুকে আমাকে বলো বুঝতে পারছো কিনা? প্রভাতী দাস, তারপর ফেসবুকে বিধান, নাবিন, নওরিন, বলো বুঝতে পারছো? সবাই বুঝতে পারলা? ক্লিয়ার? একদম এগ্রি সবাই? সবাই একমত? ঠিক আছে, ডান। সো আমাদের এখন কাজ হচ্ছে যে ভাই আমরা যেহেতু ফাংশন বানানো শিখি নাই, ফাংশন দিয়ে যদি কাজ করাতে হয় আমাদের কি করতে হবে? এরকম ধার এনে এনে কাজ করতে হবে। সো এইগুলো আমাদের প্রোগ্রামের শুরুতে ইনক্লুড করে নিতে হবে। এই জন্যই আমরা সবার শুরুতে লিখি এই জিনিসটা, যে হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে যুক্ত করে নাও। কি বলতো? stdio.h, এই ফাইলটা যুক্ত করে নাও। এই ফাইলের মধ্যে যে ফাংশনগুলো আছে এগুলো যুক্ত করে নাও। আর আগে হ্যাশ দেওয়ার মানে কি? হ্যাশ দেওয়ার মানে হচ্ছে আগে প্রি প্রসেস করে নাও, প্রি প্রসেস করে নাও। ওকে, আগে প্রি প্রসেস করে নাও, যে আগে একটু এইটার মধ্যে দেখো কি কি আছে। সে যদি ওই ফাইলটা খুলেই না দেখে তাহলে এর মধ্যে কি কি আছে সে জানবে কেমনে? সো এটা যেন আগেই প্রি প্রসেস করে নেয়, এই জন্য আগে একটা প্রি প্রসেসর ডাইরেক্টিভ, হ্যাশ মানে প্রি প্রসেসর, সো এটা প্রি প্রসেস করে নাও, এইরকম একটা ইনস্ট্রাকশন আমাদের দিতে হয়। সো এইটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি। ওকে, এইটুকু পর্যন্ত আমরা বুঝে গেছি। ভাই এই জিনিসটা কি ফিক্সড? হ্যাঁ, সি প্রোগ্রামিং এর জন্য এই জিনিসটা ফিক্সড। ঠিক আছে, এরপর ইন্ট মেইন, এই জিনিসটা কিছু লেখি নাই, মনে করো ভুলে যাও, এটুকু মুখস্থ করতে হয়, এটুকু মনে করো মুখস্থ করতে হয়, এটুকু কি কেমনে লিখতে হয় এটা ফাংশন যখন বানাবো তখন শিখাবো। বুঝছো? ফাংশন যখন বানাবো তখন শিখাবো। এখন আপাতত মনে রাখো, যা কোড করব সব এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এই জায়গাতে শিখবো আমরা। যা কোড করব সব এই জায়গাতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা শিখবো। সো আপাতত মনে রাখবা এই জিনিসটুকু আমরা পড়াই নাই, এই যে এই জিনিসটুকু আমরা পড়াই নাই, এটা কি লিখছি জাস্ট মনে করো যে মুখস্থ লিখছি, তোমরা একটু আপাতত দেখে দেখে লিখবা। আমরা যা কোড করব এই জায়গাতে করব, হ্যাঁ, যা কোড করব এই জায়গাতে করব, এই জিনিসটা শিখাবো তোমাদের নবম ক্লাসে যখন ফাংশন বানানো শিখবা। বলো বুঝতে পারছো? তার মানে এই লাইনটা যে লিখতে হয়, কেন লিখতে হয়, কিভাবে লিখতে হয়, এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? হ্যাশ ইনক্লুড stdio.h, এই লাইনটা লিখতে হয় কিভাবে বুঝতে পারো কিনা বলো? পাইথনে না সি প্রোগ্রামিং হ্যাশ? এইটা আমরা আমরা কি পাইথন শিখতেছি? আমরা তো সি প্রোগ্রাম শিখতেছি। আমরা তো সি প্রোগ্রাম শিখতেছি। এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স এক এক রকম, স্ট্রাকচার এক এক রকম। পাইথনে হ্যাশ দিয়ে বোঝায় কমেন্ট, ঠিক আছে, বাট এখানে সি প্রোগ্রামিং এ হ্যাশ দিয়ে কমেন্ট বোঝায় না। বুঝছো? বুঝতে পারছো সবাই? ঠিক আছে, ডান ডান। তাইলে আমি যদি এই জায়গাতে কোনো কিছু প্রিন্ট করি, এই জায়গাতে কোনো কিছু প্রিন্ট করি, তাইলে আমি এখন কি বলতো, প্রিন্টএফ ফাংশনকে কি ডাকতে পারবো না? এখন প্রিন্টএফ ফাংশনকে কি বলতো ডাকতে পারবো কিনা? ইয়েস পারবো, কারণ আমি প্রিন্টএফ ফাংশন যেখানে বানানো আছে ওই ফাইলটাকে ইনক্লুড করে ফেলছি। তার মানে প্রিন্টএফ ফাংশনকে এখন আমি ডাক দিতে পারবো, তাই না? বলতো ডাক দিতে পারবো, প্রিন্টএফ ফাংশনকে ডাক দিতে পারবো। প্রিন্টএফ ফাংশনকে আমি এখন ডাক দিতে পারবো, তাহলে কেমনে ডাক দিব বলতো? কেমনে ডাক দিব প্রিন্টএফ ফাংশনকে? কেমনে ডাক দিব বলো? একটা ফাংশনের নাম প্রিন্টএফ, এই ফাংশনটাকে ডাক দিব কেমনে?
এই ফাংশনটাকে ডাক দিব কেমনে আমাকে বলো। একটা ফাংশনের নাম প্রিন্ট এফ, এই ফাংশনটাকে ডাক দিব কেমনে? তানভীর শুধু সঠিক উত্তর দিছে, বাকিরা কই? এই তো অঞ্জনও সঠিক উত্তর দিছে, বাকিরা পারো না। একটা ফাংশনের নাম প্রিন্ট এফ, ওই ফাংশনটাকে ডাক দিবা কেমনে? একদম বাচ্চাদের জিনিস। ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, তার মানে প্রিন্ট এফ একটা ফাংশনের নাম, এটাকে ডাক দিবা কেমনে? ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। খুবই সহজ জিনিস, তাই না? এখন এইটুকু দিলে আসলে কোনো কিছু প্রিন্ট করবে না। ধরো আমি যদি তোমাকে দেখাই, এইটুকু যদি তোমার কাছে প্রিন্ট করে দেখাই, আগে এই জিনিসটা সেভ করে নিই, কখন ডিলিট হয়ে যায় বলা যায় না। সো এই জিনিসটা যদি আমি প্রিন্ট করে দেখাই, সে কিন্তু কোনো কিছু স্ক্রিনে দেখাবে না। কারণ কি? তাকে কি দেখাইতে হবে সে সেটা জানে না। যে প্রিন্ট তুমি করতে চাচ্ছ, বাট কি প্রিন্ট করতে চাচ্ছ এটা কি তাকে বলছো? এখন তুমি যদি একটা বাক্য প্রিন্ট করতে চাও, ওই বাক্যটাকে দিতে হবে এটার ভিতরে। তোমাদের প্রশ্নগুলো থাকে, একটু ওয়েট করো, প্রশ্নগুলোর উত্তর দিবা, পেয়ে যাবা। সো যদি একটা বাক্য প্রিন্ট করতে চাও, বাক্যটাকে কোথায় লিখবা? এটার ভিতরে। তাইলে সে ওই বাক্যটা প্রিন্ট করে দেবে। এখন বলতো বাক্য কি শুধুমাত্র লেখা যায়? ধরো এখানে আই ইট রাইস, আমি কি এটা শুধু লিখতে পারবো? না। প্রোগ্রামিং এ যখনই বাক্য নিয়ে কাজ করতে হয়, তোমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস বলে দিছিলাম, যে একটা বর্ণ নিয়ে কাজ করলে একটা সিঙ্গেল কোটেশন, বাক্য যখন লিখবে ডাবল কোটেশন। তার মানে এখানে ডাবল কোটেশনের ভিতরে এই জিনিসটা লিখলে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। বুঝছো? বুঝতে পারছো? বলো তো, বুঝতে পারছো জিনিসটা? তুমি যাই লিখবা সেই জিনিসটা প্রিন্ট করে দিবে, যাই লিখবা সেই জিনিসটা প্রিন্ট করে দিবে, যাই লিখবা সেই জিনিসটা প্রিন্ট করে দিবে। যে 27 ব্যাচ জোস। বুঝতে পারলা কিনা? বুঝতে পারছো? এখানে এটা কি, এটা কিছুই না, বুঝতে পারছো? ওই লেখাটা সে প্রিন্ট করে দিবে। ঠিক আছে, চলো এখন এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। সো প্র্যাকটিক্যালি দেখলে কি করতে হবে? হ্যাশ ইনক্লুড stdio.h, মানে হেডার ফাইলটা ইনক্লুড করতে হবে। তারপর কি লিখছো এটা মুখস্থ লিখবা আপাতত। আর ডাবল ব্র্যাকেটের মানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদেরকে ওই প্রিন্টএফ ফাংশনকে ডাক দিতে হবে। ঠিক আছে, তাইলে স্ক্রিনটা আসুক, তারপর জিনিসপত্র দেখাই। আজকে ক্লাসটা খুবই মজা হবে, কারণ তোমাদের সব জিনিসগুলো প্র্যাকটিক্যালি দেখাবো। তো ধরো আমরা এই যে ভেরিয়েবল বানাইছিলাম, এটা এখন মুছে দিই। তাইলে আমি কি বলছি? এই যে এইটুকু মুখস্থ আপাতত, এইটুকু আমরা পড়ি নাই। এটুকু পড়ছি না, এটুকু পড়ি নাই। এটুকু বুঝাইছি না, বুঝাই নাই। এই লাইনটা বুঝাইছি, হ্যাঁ এই লাইনটা বুঝাইছি। এই লাইনে কি করছি? ওই যে প্রিন্টএফ ফাংশন যেই ফাইলে বানানো আছে ওই ফাইলটাকে জাস্ট ইনক্লুড করছি। তাইলে এখানে যদি প্রিন্ট করতে চাই, কি ডাক দিব বলো তো? প্রিন্টএফ ফাংশনে ডাক দিব না? একটা ফাংশনকে ডাক দেওয়ার বেসিক রুল কি? ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। বারবার আমার সাথে বলবা, এমনি ক্লিয়ার হয়ে যায়, জীবনে মুখস্থ করতে হবে না। তার মানে ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, এমনি ডাকে না বলো তো? এমনিই ডাকে কিনা একটা ফাংশনকে? এভাবেই ডাকে না ফাংশনকে? ইয়েস, এভাবেই ডাকে। তার মানে ফাংশনটার নাম যদি হয় প্রিন্টএফ, তাহলে তুমি কেমনে ডাকবা? প্রিন্টএফ। ডাকা হয়েছে কি? হ্যাঁ ডাকা হয়েছে, ফাংশনটাকে ডাকা হয়েছে। ফাংশনটার নাম প্রিন্টএফ, ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। এখন ফাংশনকে কি প্রিন্ট করতে চাই এটা তুমি দেখাইতে চাও। ওকে, তুমি ধরো এখানে লিখতে চাও যা খুশি, যা খুশি লিখতে চাও, কোনো সমস্যা নেই। যা খুশি লিখতে চাও, কোনো সমস্যা নেই। দাঁড়াও, ওকে, যা খুশি তুমি লিখতে চাও। মনে করো 27 ব্যাচ জোস। তোমরা কই কোড করবা এগুলো আমি শিখাই দিব, সমস্যা নেই। মানে আমি কই রান করে দেখতেছি কিভাবে কোড করবা, এগুলো লাস্টে ক্লাসের শেষে শিখাই দিব, সমস্যা নেই, চিন্তা করিও না। সো এটা যদি আমি এখন রান করি, তাহলে কি লেখা আসা উচিত স্ক্রিনে? স্ক্রিনে লেখা আসা উচিত 27 ব্যাচ জোস। দেখো একটা লেখা আসছে 27 ব্যাচ জোস। তুমি এখানে যা খুশি বাংলিশ লিখতে পারবা, তুমি এখানে যা খুশি লিখতে পারবা। আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি রুটি খাই, ওকে, সব লিখতে পারবা, যা খুশি যা খুশি যা খুশি। ওকে, যা খুশি লিখতে পারবা। সো এটা রান করো, দেখবা যা খুশি লেখছো ওই যা খুশি চলে আসছে। বলো জিনিসটা মজার কিনা? বলো জিনিসটা মজার কিনা? বলো জিনিসটা মজার কিনা? বুঝছো কিনা জিনিসটা? তার মানে তুমি প্রিন্টএফ এর ডাবল কোটেশনের ভিতরে, এই যে ডাবল কোটেশন, এই ডাবল কোটেশনের ভিতরে যা লিখবা, এনিথিং, আমি ভাত খাই, আমি ভালো ছেলে, অমুক ভালো মেয়ে, যা খুশি লিখবা ওটাই সরাসরি প্রিন্ট করে দিবে। এখানে কোনো স্ট্রাকচার নাই। প্রিন্টএফ এর ভিতরে যা লিখবো এটা কোশ্চেনে দেওয়া থাকবে ভাইয়া। এত সহজ প্রশ্ন তো আসলে আসবে না যে তোমাকে জাস্ট বলবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রদর্শন কর। এত সহজ প্রবলেম আসবে না পরীক্ষা হলে। তার মানে এটা ইনভ্যালিড একটা প্রশ্ন। সো প্রশ্ন কি কি আসবে এটা আমরা পরে শিখতেছি। ধরো তোমাকে বললো যে হ্যালো ওয়ার্ল্ড লেখার জন্য একটা প্রোগ্রাম লেখো, হ্যালো ওয়ার্ল্ড প্রদর্শন করার জন্য একটা প্রোগ্রাম লেখো। তাইলে তুমি কি করবা বলো তো? এখানে জাস্ট লিখে দিবা হ্যালো ওয়ার্ল্ড। এখানে জাস্ট কি লিখে দিবা? এখানে লিখে দিবা হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড।
সো এটা রান করো, দেখো যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা স্ক্রিনে প্রদর্শন হয়ে গেছে। দাঁড়াও রান করছি। রান করলে দেখো হ্যালো ওয়ার্ল্ড লেখাটা স্ক্রিনে প্রদর্শন হয়ে গেছে। বুঝতে পারছো? সো এরকম তোমাকে যে একটা হোমওয়ার্ক দিছিলাম গত ক্লাসে, যে একটা বাসার অ্যাড্রেস প্রিন্ট করার জন্য একটা তুমি প্রোগ্রাম লেখো। তাহলে একটা বাসার অ্যাড্রেস কেমন হইতে পারে বলো তো? একটা বাসার অ্যাড্রেস হইতে পারে 5/6/5/27। তারপর মনে করো যে তুমি কমা দিয়ে লিখলা রোড নাম্বার 12, তারপর ধরো তুমি লিখলা এভিনিউ 13, তারপর তুমি লিখলা যে মিরপুর, এরকম লিখলা। সেটা তুমি যখন রান করবা এই জিনিসটা একদম সেম টু সেম প্রিন্ট হয়ে যাবে, আউটপুটে তোমাকে দেখাবে। ওকে, এখন তোমাদের বলো তোমাদের মনে কি কি প্রশ্ন আছে, এইটুকু থেকে কি কি প্রশ্ন আছে? ভাই প্রিন্টের ভিতরে যা লিখবো, ভাই নেমটা কোথায় গেল? এখানে কোনো নেম নাই, এই যে এটাই তো ফাংশনের নাম, এখানে এটাই তো ফাংশনের নাম। এখানে যে তুমি NAME নেম লিখবা এটা তো বলি নাই, ওটা জাস্ট বুঝাইছি যে ফাংশনের নামটা এই জায়গাতে হয়, ফাংশনের নাম যেটা সেই নামটা লিখবা। বলো ফেসবুক বাসী সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? অপ্সরা দত্ত, প্রভাতী দেব, রাবেয়া, সবাই ক্লিয়ার ফেসবুক? ঠিক আছে, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, সবাই ক্লিয়ার, রাইট? এখন সামহাও মনে হইলো যে ভাইয়া আমি 4-5 লাইনে কিছু একটা লিখতে চাই। ধরো তুমি কি লিখবা? তুমি ধরো লিখতে চাও যে আমি ভাত খাই, আমি রুটি খাই, আমি মুরগি খাই। ঠিক আছে, এই তিনটা তুমি 3 লাইনে দেখাতে চাচ্ছ। ওকে, 3 লাইনে দেখাতে চাচ্ছ। সো তুমি এই জায়গাতে তুমি যদি এটা রান করো, দেখো সবটা কিন্তু এক লাইনে আসছে। দেখো আমি ভাত খাই, আমি রুটি খাই, আমি মুরগি খাই। এখন তুমি চাচ্ছ তিনটা 3 লাইনে আসো। আমি ভাত খাই, আমি রুটি খাই, আমি মুরগি খাই। তিনটা 3 লাইনে আসো, তিনটা 3 লাইনে আসো, এটা তুমি চাও। HTML এ তোমরা কি করতা? HTML এ একটা ট্যাগ ছিল বিআর ট্যাগ, লাইন ব্রেক। লাইন ব্রেক করার জন্য একটা ট্যাগ ছিল বিআর ট্যাগ। সো এখানেও এরকম কিছু একটা আছে, এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ n। দেখো স্ল্যাশ জিনিসটা অনেক জায়গায় আসে কিন্তু প্রোগ্রামিং এ, বুঝছো? স্ল্যাশ জিনিসটা অনেক জায়গায় আসে। ফরওয়ার্ড স্ল্যাশ কোনটা? যেটা সামনের দিকে ঝুঁকে আছে, এই যে এইরকম যেটা সামনের দিকে ঝুঁকে আছে, এটা বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ। আর ব্যাকস্ল্যাশ কোনটা? যেটা পিছনের দিকে ঝুঁকে আছে। সো নতুন লাইন প্রিন্ট করার জন্য একটা কিওয়ার্ড আছে ব্যাকস্ল্যাশ n, ব্যাকস্ল্যাশ n। সো এটা তুমি যেই জায়গায় লিখে দিবা ওই জায়গাতে একটা নতুন লাইন ক্রিয়েট হবে। ধরো আমি এই জায়গাতে চাচ্ছি যে এই জায়গাতে একটা নতুন লাইন ক্রিয়েট হোক, এই জিনিসটা আমি চাচ্ছি। সো এখানে আমার লিখতে হবে ব্যাকস্ল্যাশ n। সো আমি যদি ব্যাকস্ল্যাশ n লিখি, এই কিওয়ার্ডটার মানে হচ্ছে, মানে এই লেখাটার মানে হচ্ছে যখন কম্পাইলার পড়বে এই লেখাটাকে পড়বে সি প্রোগ্রাম, তখন সে এটা মানে বুঝবে হলো যে এখানে একটা নতুন লাইন প্রিন্ট করতে চাইছি আমি। সে কি করবে? এইটুকুর পরের টুকুকে একটা নতুন লাইনে নিয়ে আসবে। বুঝা গেল ব্যাপারটা? তার মানে n মানে নিউ লাইন, নিউ লাইনের প্রথম অক্ষর n, এই জন্য এখানে লিখতে হয় ব্যাকস্ল্যাশ n নতুন লাইন প্রিন্ট করার জন্য। সো তুমি এখন এটা রান করো, দেখবা যে বাকি লেখাটুকু নতুন লাইনে চলে আসছে, যে এখানের পরে বাকি লেখাটুকু নতুন লাইনে চলে আসছে। ঠিক আছে, বারবার লেখে একটু কমেন্ট বক্সে প্র্যাকটিস করো কি লিখতে হবে, ব্যাকস্ল্যাশ n। তাইলে আমরা যদি নতুন লাইন প্রিন্ট করি, নতুন লাইন প্রিন্ট করি, কি লিখতে হবে, ব্যাকস্ল্যাশ n। সো খুবই মজা হবে, একটু ওয়েট করো, আরো বেশ কিছু জিনিস পড়াবো, খুবই মজা লাগবে, আমি বিশ্বাস করাচ্ছি, মানে তোমাকে প্রমিস করতেছি খুবই মজা লাগবে। তার মানে নতুন লাইন প্রিন্ট করাতে কি ইউজ করব, নতুন লাইন। আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর প্রোগ্রাম করব, আসলে আমাদের রিয়েল লাইফ অনেকগুলো প্রোগ্রাম করব। নতুন লাইন প্রিন্ট করার জন্য বা নতুন লাইন তৈরি করার জন্য বলতো কি করতে হয়? তৈরি করার জন্য কি করতে হয়? ব্যাকস্ল্যাশ n, পিছনের দিকে ঝুঁকে থাকবে এই ব্যাকস্ল্যাশ n এই কমান্ডটা দিতে হয়। এখন তুমি যদি ট্যাব দিতে চাও, ধরো তুমি নতুন লাইন প্রিন্ট করতে চাচ্ছ না, তুমি একটা ফাঁকা জায়গা দিতে চাচ্ছ, ট্যাব চিনো, ট্যাব। তোমার কম্পিউটারের কিওয়ার্ডে, কম্পিউটারের কিবোর্ডে একটা বাটন দেখবা আছে ট্যাব, ওখানে ট্যাব করলে আসলে 4 ঘর একসাথে আগায়, বুঝছো? 4 ঘর একসাথে আগায়, মানে 4টা স্পেস দেওয়া আর কি। তুমি লেখার সময় স্পেস দাও না, এই যে টু ক্রিয়েট এ নিউ লাইন, এটার মধ্যে তুমি স্পেস দিছো না, একটা ওয়ার্ড পর পর স্পেস দিছো না। সো একটা ট্যাব মানে হচ্ছে, কম্পিউটারের কিবোর্ডে ট্যাব মানে হচ্ছে 4টা স্পেস ক্রিয়েট হয়। সো এটা যদি তুমি 4টা স্পেস বারবার 4বার ক্লিক করে তুমি লেখো, যেই কাজ করবে, এটার জন্য একটা কমান্ডো আছে, বুঝছো? এটার জন্য একটা কমান্ডো আছে, ট্যাব তৈরি করার জন্য একটা কমান্ড হচ্ছে \t। সো এটা দিলে কি হবে, 4টা স্পেস ক্রিয়েট হবে, 4টা স্পেস ক্রিয়েট হবে, 4টা স্পেস ক্রিয়েট হবে। আমি তোমাদেরকে একটু সুন্দর করে দেখাচ্ছি জিনিসটা, তোমাদেরকে একটু সুন্দর করে জিনিসটা দেখাচ্ছি। ধরো তুমি একটা জায়গাতে একটা স্পেস দিতে যাচ্ছ, একটা জায়গা মানে ফাঁকা রাখতে চাচ্ছ। ধরো আমি তোমাদেরকে দেখাই,
ধরো এই জায়গাতে লেখছো আমি ভাত, এটার মধ্যে একটা স্পেস দিছো, তাহলে এটা যখন প্রিন্ট হবে এই আমি ভাতের মধ্যে একটা স্পেস আসবে, একটা খালি জায়গা আসবে, দেখো আমি ভাত একটা খালি জায়গা আসছে, তাই না? আমি ভাত একটা খালি জায়গা আসছে। তুমি যদি এখানে চারটা খালি জায়গা দাও, 1 2 3 4, তাহলে চারটা খালি জায়গা আসবে অবশ্যই। তুমি চারটা খালি জায়গা দিছো, এখানে চারটা খালি জায়গা তৈরি হবে। এখন বারবার এরকম স্পেস দেওয়াটাকে অনেকটা ভেজালের কাজ না? এই জন্য একটা কমান্ড আছে, বুঝছো? তো নতুন লাইন প্রিন্ট করার জন্য \n, আর এই চারটা খালি জায়গা ক্রিয়েট করার জন্য \t একটা কমান্ড আছে, বুঝছো? তো তুমি যখন এটা রান করবা, তখন দেখো অটোমেটিক কিন্তু চারটা স্পেস ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আলাদা আলাদা একটা করে দিতে হচ্ছে না। তো যদিও বা এটা দরকার নাই, মানে মানে হুদাই, মানে এটা জিনিসটা, যে জিনিসটা আমরা স্পেস দিয়ে করতে পারি, জিনিসটা ট্যাব দিয়ে করার কি দরকার? বাট আসলে তোমার অনেক জায়গায় ইউজফুল হয় যখন তোমার অনেকগুলা স্পেস দিতে হয়। সো এত এত স্পেস দিতে আঙুল ব্যথা করে, সো তুমি অনেকগুলা ট্যাব 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 দিয়ে দিতে পারলা, বুঝছো? সবাই বলো ক্লিয়ার কিনা, সবাই বলো ক্লিয়ার কিনা। একজন বলছো যে ভাইয়া এখানে কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ কি? হাই হাই রে, আমার তো মনে হচ্ছে হাঁটু পানিতে ডুবে মরে যাওয়া, বুঝছো? হাঁটু পানিতে ডুবে মরে যাওয়ার দরকার। কম্পাইলার ইন্টারপ্রেটারের কাজ কি এই জায়গাতে? তুমি যে প্রোগ্রামটা লিখতেছো, ইংলিশে লিখতেছো, কম্পিউটার তো আর ইংলিশ বুঝে না, এটাকে মেশিন ভাষায় কনভার্ট করে কম্পাইলার, মেশিন ভাষায় কনভার্ট করে হচ্ছে কম্পাইলার। ওকে, ট্যাব দিতে আরো কষ্ট হবে না? এখন কি বলবো, আচ্ছা যার কাছে যেটা সহজ ওইটাই, বাট আমাদের ধরো আছে, তাই হচ্ছে আমরা শিখতেছি। ওকে, আছে তাই হচ্ছে আমরা শিখতেছি। মাইক্রোফোন কোনটাই কনভার্ট হয়ে গেল আবার? ZV10, ঠিক আছে। ওই ব্যাপার মাইক্রোফোন ঠিক আছে না বলো তো? ঠিক আছে। ওকে, সবকিছু ওকে, ক্লিয়ার 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 ক্লিয়ার। এখন বলো তো এই যে জিনিসটা, এটা পারবা কিনা? এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, বলো তো। HW পারবা না বলো তো? একদম ইজি, 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 একদম ইজি, বাচ্চাদের জিনিস, বাচ্চাদের জিনিস। এটা পারবা না বলো তো? বাচ্চাদের জিনিস, তাই না? এটাও বাচ্চাদের জিনিস, এটাও বাচ্চাদের জিনিস। কাদের জিনিস? বাচ্চাদের জিনিস, তোমাদের জিনিস না। এখন আমাকে একটা কথা বলো, যদি যদি এমন একটা ফাংশন হয়, ধরো একটা ফাংশনের নাম তানভীর, ওই তানভীর কি কাজ করে? দুইটা সংখ্যা যোগ করে দেয়। তাইলে তাকে কোন দুইটা সংখ্যা যোগ করবে এটা তোমার তাকে দিতে হবে না বলতো? ধরো তানভীর কি করে, তানভীর ফাংশনটাকে লিখতে হয় কেমনে, কল করতে হয় কেমনে? ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন, এটা ফাংশনকে কল করার বেসিক রুল। এখন এর কাজ হচ্ছে দুইটা সংখ্যা যোগ করে দেওয়া। কি কাজ? দুইটা সংখ্যা যোগ করে দেওয়া। তাইলে তাকে কি তোমাকে দুইটা সংখ্যা দিতে হবে না বলতো? ইয়েস অর নো? দুইটা সংখ্যা দিতে হবে না। দেখো প্রিন্টএফ ফাংশনের কাজ কি ছিল? প্রিন্টএফ ফাংশনের কাজ ছিল যে ভাই আমার যেই লেখাটা দিবা এই লেখাটাই প্রিন্ট করে দিব। তাহলে তার তো একটা জিনিস দিলেই হচ্ছে, একটা বাক্য দিলেই হচ্ছে, সেই বাক্যটাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছে। বাট যদি এমন হয় যে এই তানভীর যে ফাংশনটা, সে দুইটা সংখ্যা প্রিন্ট করবে, তাইলে কি তারে আমার দুইটা সংখ্যা দিতে হবে না বলতো? দুইটা সংখ্যা দিতে হবে না? ইয়েস, দুইটা সংখ্যা দিতে হবে। তাইলে তাকে তো একটা ইনপুট দিতে হচ্ছে না, দুইটা ইনপুট দিতে হচ্ছে। সো যখন মাল্টিপল ইনপুট দেই একটা ফাংশনের ভিতর, মাল্টিপল ইনপুট, সবগুলাই ইনপুট আসলে, তখন আমাদের কমা সেপারেটেড ভাবে ইনপুট গুলা দিতে হয়। ধরো এখানে দিলাম 5, এখানে দিলাম 6, বুঝছো? সে হচ্ছে 5 আর 6 যোগ করে আমাকে দিবে, বুঝতে পারছো? তার মানে যখনই একটা ফাংশন, ধরো এটা ফাংশনের নাম, ধরো এটা ফাংশনের নাম, এটা হচ্ছে ফাংশনের নাম, এর ভিতরে অনেকগুলো ইনপুট আমাদের যখন দিতে হয়, যখন অনেকগুলো ইনপুট আমাদের দিতে হয়, তখন ইনপুট গুলা কমা সেপারেটেড ভাবে দিতে হয়, কমা সেপারেটেড ভাবে দিতে হয়। এইরকম ভাবে তুমি যদি পড়ো, প্রোগ্রামিং কখনো তোমার কাছে বোরিং লাগবে না, যে ভাইয়া কোন জায়গায় কোন কমাটা কি জন্য হচ্ছে, তুমি এটা বুঝে বুঝে করতে পারবা। তুমি যদি মুখস্থ করো, ধরো তোমাকে আমি মুখস্থ লিখে দিলাম যে কোনো কিছু ইনপুট নিতে হয় এইভাবে, %d, কমা, তোমাকে বললাম যে কোনো কিছুর ইনপুট নিতে হয় এইভাবে, এই লাইনটা মুখস্থ করে ফেলো। তুমি মুখস্থ করে পরীক্ষা লিখতে পারলে মার্কস পাবা, বাট এই জায়গাতে তুমি আসলে মানে তোমার মাথায় ঢুকবে না এই জিনিসটা, কি করতেছি। পরীক্ষা হলে ভুল করবা, পরীক্ষা হলে হয়তো এই কমাটা ভিতরে দিয়ে দিবা, এই ডাবল কোটেশনটা বাইরে দিয়ে দিবা, এরকম অনেক কিছু তোমার মনে হয়ে যাবে, আসলে তোমার মনের অজান্তে হয়ে যাবে। অথবা এই জায়গাতে যখন দুইটা %d হবে, তখন তোমার এই জায়গাতে আরো ভুল হওয়ার চান্সটা বেড়ে যাবে, আরো ভুল হওয়ার চান্সটা বেড়ে যাবে। সো দেখো এই জায়গাতে কমা কোনটাই হবে, তুমি এটা বুঝতে বুঝতে বলো তো, যদি মুখস্থ করো ভুল হওয়ার চান্স আছে না এই এই জিনিসটা লিখতে?
এই জিনিসটা তুমি যদি না বুঝে লিখো, ভুল হওয়ার চান্স আছে না বলতো? এমন হইতে পারে যে তুমি এখানেও কমা দিয়ে দিছো, এমন হইতে পারে যে এখানে কমা দাও নাই, ভুল হওয়ার চান্স আছে না? ভুল হওয়ার চান্স আছে, ভুল হওয়ার চান্স আছে। সো বুঝে বুঝে যখন তুমি শিখবা, একটা লাইনও মুখস্থ করতে হবে না, প্রত্যেকটা লাইন তুমি বুঝে বুঝে পড়বা। ওকে, সো এই জিনিসগুলো যখন লিখবা, তোমার আসলে এইভাবে মুখস্থ করে যখন শিখবা, তোমার আসলে ভুল হওয়ার চান্স আছে। এগুলো এখনো পড়াইনি বুঝছো, ভয় দেখাইছি, পড়াইনি। আচ্ছা, তার মানে একটা ফাংশনের ভিতরে যখন অনেকগুলা ইনপুট তুমি দিবা, প্রত্যেকটা ইনপুট কমা সেপারেটেড ভাবে দিতে হবে। তাহলে আমাকে বলো একটা ফাংশন বানাও, যে ফাংশনটার নাম হচ্ছে ডিকোডার। ওটার ভিতর তিনটা ইনপুট দিবা, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3 সংখ্যা, একটা হচ্ছে 5। মানে তিনটা সংখ্যা ইনপুট দিবা, 2, 3, 5। কেমনে লিখবা আমাকে বলো? একটা ফাংশনের নাম ডিকোডার, এই ফাংশনটার ভিতরে তিনটা ইনপুট দিবা, একটা হচ্ছে সংখ্যা 3, একটা হচ্ছে সংখ্যা 2, একটা হচ্ছে সংখ্যা 1। কেমনে ইনপুট দিবা? এই তো, ভেরি গুড। তানভীর সবার আগে উত্তর দিচ্ছে সবগুলো প্রশ্ন। বাকিরা বলো তো, প্রভাতী বলো তো বুঝছো কিনা? এই তো, ইন্টিজার। হ্যাঁ, সঞ্জয়, ভেরি গুড। তারপর অঞ্জন, ভেরি গুড। তার মানে একটা ফাংশনে যদি অনেকগুলো ইনপুট দিতে হয়, ইনপুট গুলো কমা সেপারেট ভাবে দিতে হয়। তার মানে আমরা যদি ধরো ডিকোডার ডিকোডার ডিকোডার, হ্যাঁ, এটা ইনপুট, এটার ভিতরে তিনটা ইনপুট দিতে চাই, তাহলে 5, 2, 3, ধরো 4টা ইনপুট দিতে চাই, সবগুলো কমা সেপারেটেড ভাবে দিতে হবে। এখন সে এই ইনপুট গুলো নিয়ে কি করবে, এগুলো পরের হিসাব। এগুলো যখন আমরা ফাংশন বানাবো, তখন আমরা শিখবো যে ইনপুট গুলো নিয়ে কি কাজ করতে হয় না করতে হয়। আপাতত মনে রাখো যে ফাংশনের মধ্যে ইনপুট দিতে হইলে যদি অনেকগুলো ইনপুট দাও, ইনপুট গুলা কিভাবে দিতে হবে বলতো? কমা সেপারেটেড ভাবে। ঠিক আছে, কমা সেপারেটেড ভাবে দিতে হবে। এখন আমাদের কাজ হইলো, মনে করো যে প্রিন্টএফ করব, মানে প্রিন্ট করব, আমি একটা সংখ্যা প্রিন্ট করতে চাই। কথাটা বুঝছো? আমি একটা সংখ্যা প্রিন্ট করতে চাই। কি করতে চাই? একটা সংখ্যা প্রিন্ট করতে চাই। তাইলে আমি ডাইরেক্ট এভাবে লিখে দিলে হবে না। ধরো প্রিন্টএফ ফাংশনের ভিতর, প্রিন্টএফ ফাংশনে কল করার বেসিক স্ট্রাকচার কি? প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। বুঝছো? প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট লাস্টে সেমিকোলন। এটার ভিতরে আমি একটা সংখ্যা প্রিন্ট করতে চাই। মনে করো দিস ইজ 5। বলতো সে কি এই জিনিসটা প্রিন্ট করে দিবে না? ইয়েস অর নো? অ্যাজ ইট ইজ প্রিন্ট করে দিবে না? সেম টু সেম প্রিন্ট করে দিবে না বলতো? দিবে। দিস ইজ 5, দিস ইজ 5, সেম টু সেম প্রিন্ট করে দিবে। কিন্তু কথা হচ্ছে যে ভাইয়া, আমি মনে করো যে ডিরেক্টলি লিখে দিতে চাই না, মানে ভ্যালুটা আমি লিখে দিতে চাই না। আমি চাই ভ্যালুটা আমার কোনো একটা ভেরিয়েবলে আছে, কোনো একটা জায়গায় আছে, ওইখান থেকে আনলে দেখাবে। এই জিনিসটা আমি চাই। তাইলে কি আমরা এই ডাবল কোটেশনের ভিতরে 5 এই জিনিসটা বলে দিতে পারবো, নাকি আমাকে এমন ভাবে বলতে হবে যে আমি এই জায়গাতে একটা সংখ্যা দেখতে চাই, ওই সংখ্যাটা ওই জায়গা থেকে দেখাও? বলো, তুমি মনে করো একটা ভেরিয়েবল বা একটা জায়গার মধ্যে একটা সংখ্যা আছে, ওই সংখ্যাটা এখানে দেখাতে চাও। তাহলে তুমি তো সংখ্যাটা জানো না এখানে কত আছে, তুমি এখানে সংখ্যা লিখবা? তোমার ইনস্ট্রাকশনটি এরকম হবে যে তুমি সংখ্যা লিখে দিচ্ছ, নাকি এইভাবে বলবো আমি যেভাবে মুখে বলতেছি, যে এখানে আমি একটা সংখ্যা দেখতে চাই, ওই সংখ্যাটা ওই জায়গা থেকে দেখাও? এরকম ভাবে বলবা না জিনিসটা? মুখে মুখে এরকম ভাবে বলবা যে এই জায়গাতে এই সংখ্যা, মানে একটা সংখ্যা দেখতে চাই, আর কিছুই চাই না, এই জায়গাতে একটা সংখ্যা দেখতে চাই, সংখ্যাটা অমুক জায়গায় আছে, ওইখান থেকে এসে দেখাও। বলো, বুঝতে পারছো? ইয়েস অর নো? এখন তুমি একটা জায়গা স্পেসিফাই করে দিচ্ছ না? তুমি একটা স্পেসিফাই করে দিচ্ছ না যে আমি এই জায়গাতে একটা সংখ্যা দেখতে চাই? স্পেসিফাই করে দিচ্ছ না? স্পেসিফাই করে দিচ্ছ না? স্পেসিফাই করে দিচ্ছ, স্পেসিফিকেশন, বা তুমি বলে দিচ্ছ যে এই জায়গাতে আমি একটা সংখ্যা দেখতে চাই। সো সি প্রোগ্রামিং এ এরকম স্পেসিফাই করার জন্য আমাদেরকে কিছু স্পেসিফায়ার ইউজ করতে হয়। আমি যেই জায়গাতে স্পেসিফায়ার গুলো ইউজ করব, পুরো কম্পিউটার বুঝবে যে আমি এই জায়গাতে একটা সংখ্যা দেখতে চাই, এই জায়গাতে আমি একটা অক্ষর দেখতে চাই, এই জায়গাতে আমি একটা ভগ্নাংশ দেখতে চাই। বুঝছো? সো প্রত্যেকটা ডেটা টাইপের একটা করে স্পেসিফায়ার আছে, প্রত্যেকটা ডেটা টাইপের একটা করে স্পেসিফায়ার আছে। স্পেসিফায়ার গুলো হচ্ছে ক্যারেক্টার, যে ডেটা টাইপ আছে যেটা হচ্ছে অক্ষর, ওটার জন্য স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট সি। স্পেসিফায়ার সবসময় পার্সেন্ট দিয়ে লিখতে হয়, ঠিক আছে? পূর্ণ সংখ্যা ইন্টিজারের জন্য যে স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে পার্সেন্ট ডি। কি? পার্সেন্ট ডি। ফ্লট বা ভগ্নাংশ যে স্পেসিফায়ার আছে সেটা হচ্ছে পার্সেন্ট এফ। ডাবল এটা যে স্পেসিফায়ার আছে এটা হচ্ছে পার্সেন্ট এল এফ। যদিও এটা আমাদের লাগে না, ক্যারেক্টার আর পূর্ণ সংখ্যা আর ফ্লট এই তিনটা হলেই হয়ে যায়। তাহলে স্পেসিফায়ার জিনিসটাকে আমি বুঝে আবার, এটা যেই জায়গাতে লিখবা, মানে যেই জায়গাতে পার্সেন্ট ডি লিখবা, কম্পিউটার বুঝবে বা তোমার প্রোগ্রাম বুঝবে যে তুমি ওই জায়গাতে একটা সংখ্যা দেখতে চাও। সংখ্যাটা কি টাইপের? এটা কার স্পেসিফায়ার? ইন্টিজারের। তার মানে একটা পূর্ণ সংখ্যা তুমি দেখতে চাও। তুমি যদি একটা জায়গায় লেখো %c, তাইলে প্রোগ্রাম বুঝবে যে তুমি ওই জায়গাতে একটা অক্ষর দেখতে চাও।
কারণ কি, পার্সেন্ট সি ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের একটা স্পেসিফায়ার, বুঝছো? তার মানে জিনিসটা দাঁড়াইলো, আমি যদি এই জায়গাতে লিখে দেই পার্সেন্ট ডি, তার মানে কি বলতো? তার মানে দিস ইজ, এরপরের এই জায়গাটায় আমি একটা পূর্ণ সংখ্যা দেখতে চাই, বুঝছো? আমি একটা কি দেখতে চাই? আমি একটা পূর্ণ সংখ্যা দেখতে চাই, পূর্ণ সংখ্যা দেখতে চাই। আমি যদি এই জায়গাতে লিখে দেই যে পার্সেন্ট সি, তাইলে আমি এখানে কি দেখতে চাই? একটা অক্ষর দেখতে চাই। বলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো এতটুকু? এখন কথা হচ্ছে, ইনস্ট্রাকশনটি শেষ, আমি মনে করো এইটুকু লিখলাম যে আমি এই জায়গাতে একটা অক্ষর দেখতে চাই, একটা সংখ্যা দেখতে চাই, কিন্তু আমাকে তো বলে দিতে হবে যে কি দেখাবে, কোন জায়গা থেকে দেখাবে, ওটা বলে দেওয়া লাগবে না? দেখো, আমি এই জায়গাতে একটা সংখ্যা বা অক্ষর দেখতে চাই, তারপরের প্রশ্ন সে আমাকে এটা করবে না যে সংখ্যাটা কি দেখাবো ভাই, তাইলে কই থেকে দেখাবো? তাইলে এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আরেকটা ইনপুট আমাদের দিতে হবে যে কত সে সংখ্যাটা দেখাবে, সে কত সংখ্যাটা দেখাবে, এটা আরেকটা ইনপুট আমাদের দিতে হবে, বুঝছো? আরেকটা ইনপুট দিয়ে আমাদের বলতে হবে যে কত সংখ্যা দেখাবে, বুঝলা? তার মানে আরেকটা ইনপুট যদি প্রিন্টএফ ফাংশনে যায়, ধরো এখানে একটা ভগ্নাংশ যদি দেখাই, তাহলে %f আমরা দিব। এখন এই সংখ্যাটা আসলে কত দেখাবে এটা বলে দেওয়ার জন্য আমাদের আরেকটা ইনপুট দিতে হবে। দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট করলে জানি কি হয়, দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট কমা সেপারেটেড ভাবে থাকে। তাহলে আমি একটা ইনপুট দিলাম একটা বাক্য, দেখো এটুকু কিন্তু একটা বাক্য, বাক্য বলেই ডাবল কোটেশনের মধ্যে লিখছি, এটুকু কিন্তু একটা বাক্য, তাই না? এটুকু কিন্তু একটা বাক্য, তার মানে একটা বাক্য ইনপুট দিছি, সে এই বাক্যটা প্রিন্ট করবে। বাট বাক্যের ভিতরে আমি লিখে দিচ্ছি এখানে একটা সংখ্যা দেখাও, পূর্ণ সংখ্যা দেখাও। বাট এই পূর্ণ সংখ্যাটা কত দেখাবে এটা আমাদের আরেকটা ইনপুট দিয়ে বলে দিতে হবে। আর দুইটা ভিন্ন ভিন্ন ইনপুটের মধ্যবর্তী জায়গায় কমা বসে। তাহলে আমি যদি এখন 5 লিখে দিই, তাহলে এই জায়গাতে কত দেখাবে বলো? এই জায়গা দেখা যাবে হচ্ছে 5। এই জায়গাতে কত দেখা যাবে? এই জায়গাতে দেখা যাবে 5, বুঝছো? আমি যদি সুন্দর করে এই জায়গাতে ধরো 10 লিখে দেই, এখানে কত দেখাবে বলো তো? এখানে দেখাবে হচ্ছে 10, খুবই সুন্দর। আমি যদি এই জায়গাতে 20 লিখে দেই, সেই জায়গাতে দেখাবে হচ্ছে 20। সিমিলারলি আমি যদি এই জায়গাতে ধরো ফ্লট যে সংখ্যাটা আছে, ওই সংখ্যাটা দেখাতে চাই এই জায়গাতে, আমি যদি এই জায়গাতে 12.5 লিখে দেই, সেই জায়গাতে 12.5 দেখাবে। আমি যদি এই জায়গাতে 10 লিখে দেই, সেই জায়গাতে 10 দেখাবে, বুঝলা? দিস ইজ কি ম্যান্ডেটরি না? দিস ইজ ম্যান্ডেটরি না। এখানে তুমি দিতে পারবা যে আমি ভাত খাই, আমি ভাত খাই 5 বার, বুঝছো? আমি ভাত খাই, তুমি এভাবে লেখো সুন্দর করে, বুঝছো? এই যে প্রিন্ট এফ, এই যে তোমার ডাবল কোটেশন, এর ভিতরে তো তুমি যা খুশি লিখতে পারবা, এই যে বাক্যটার মধ্যে তো তুমি যা খুশি লিখতে পারবা, যে আমি দিনে %d বার ভাত খাই। তার মানে তুমি এখানে একটা সংখ্যা দেখাবা, বুঝছো? তুমি এখানে একটা সংখ্যা দেখাবা, বার ভাত খাই, ভাত খাই, এটা একটা ইনপুট। এখন এই পার্সেন্টিতে কত সংখ্যা দেখাবে সেটা তোমাকে আরেকটা ইনপুট দিয়ে বলে দিতে হবে। সো এই দুইটা ইনপুটের মধ্যবর্তী জায়গাতে কমা। এখানে যদি 5 লেখো, তাইলে আসলে কি প্রিন্ট হবে বলো? তাইলে আসলে প্রিন্ট হবে কি? সেমিকোলন দিতে পারতেছি না, তাইলে আসলে প্রিন্ট হবে কি? আচ্ছা বুঝে নিও যে আমি সেমিকোলন দিছি, বুঝছো? কাজ করতেছে না। সো তাইলে এখানে প্রিন্ট হবে কি? যে আমি দিনে 5 বার ভাত খাই। তার মানে তুমি এই বাক্যের ভিতরে যা খুশি লিখতে পারো, বাক্যের ভিতরে কিছু না লেখা, শুধুমাত্র সংখ্যাটাও প্রিন্ট করাইতে পারো, শুধুমাত্র সংখ্যাটাও প্রিন্ট করাইতে পারো, কোনো প্রবলেম নাই, বুঝছো? সো এই জিনিসটা ধরো আমরা এখন যদি প্র্যাকটিক্যালি দেখি, ধরো তোমাকে আমি বললাম যে এখন এটা কাজ কোথায় করবে। ধরো তুমি এখানে ইন্ট এ একটা ভেরিয়েবল বানালা, এটার মধ্যে রাখলা হচ্ছে 10। এখন তুমি যদি প্রিন্ট করে বলো, প্রিন্টএফ করে বলো যে এখানে, আচ্ছা এখানে বাংলায় কেন লিখতেছি, এখানে আছে %d, এত সংখ্যা আছে। এখন এই সংখ্যাটাকে দেখাবে হচ্ছে এ ভেরিয়েবলে যত আছে, তার মানে এ যদি লিখে দেই, তাহলে এর মধ্যে যত আছে ওই সংখ্যাটা এখানে দেখাবে। তুমি এখানে डायरेक्टली সংখ্যাগুলো লিখে দিতে পারবা, डायरेक्टली এর সংখ্যাটা মানে এ ভেরিয়েবলটার নামও লিখে দিতে পারবা। তাইলে ভেরিয়েবলটা যত সংখ্যা আছে এটা এখানে দেখাবে, বুঝছো? বুঝতে পারছো সবাই? তাহলে চলো এটা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখে আসি, খুবই মজা। তাহলে এখন আমরা অনেক কিছু করে ফেলতে পারবো, আমরা আসলে অনেক কিছু করার মতো শিখে ফেলছি। আমরা আসলে তোমার হচ্ছে যোগ করা, বিয়োগ করা, গুণ করা, ভাগ করা, এগুলোর ফলাফল প্রদর্শন সবকিছু শিখে ফেলছি, ঠিক আছে? ধরো আমি প্রিন্টএফ এর মধ্যে দিলাম যে দিস ইজ আজকে %d বার ভাত খাইছে, বুঝছো? তার মানে এই জায়গাতে সে এই লেখাটা পুরাটা প্রিন্ট করবে,
সে বুঝবে হচ্ছে যে এই জায়গাতে তাকে একটা সংখ্যা দেখাইতে হবে। এখন সংখ্যাটা সে কত দেখাবে এটা আমাদের আরেকটা ইনপুট দিয়ে বলে দিতে হবে। তার মানে দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট সবসময় কমা সেপারেটেড ভাবে থাকে। একটা ফাংশনের ভিতরে দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট দিলে কমা সেপারেটেড ভাবে থাকে, বুঝছো? যে এটা একটা ইনপুট, কমার পরে এটা আরেকটা ইনপুট। ঠিক আছে? সো আমি মনে করো লিখে দিলাম যে 0 বার। তার মানে আজকে 0 বার ভাত খেয়েছি। সো এই জিরোটা, এই যে এখানে যে 0 আছে, এই জিরোটা এখানে প্রিন্ট হবে। তুমি এটা রান করো, দেখবা যে জিরোটা ওই জায়গাতে প্রিন্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে, 0 বার ভাত খাইছি, 0 বার ভাত খাইছি। তারপর এই জায়গাতে ধরো তুমি একটা ভেরিয়েবল বানালা ইন্ট এ, এর মধ্যে রাখলা হচ্ছে 420। তারপর এখানে যদি এ লিখে দাও, তাহলে এর মধ্যে যত সংখ্যা আছে, এর মধ্যে যত সংখ্যা আছে ওই সংখ্যাটা এই জায়গাতে দেখাবে। তুমি এটা রান করো, দেখবা যে আজকে 420 বার ভাত খেয়েছি। বলো জিনিসটা মজা কিনা? বলো জিনিসটা মজার কিনা? মজার। নোটগুলা ইনবক্সে দিতে পারবে? আচ্ছা, তোমরা নিজে নিজে কথা বলতেছো, কথা বলতেছো। বলো বুঝছো কিনা সবাই? এভরিওয়ান বুঝছো? বুঝছো? ওকে, নাইস। এতটুকু বুঝলে দেখো, আমি যদি এখন এই জায়গাতে এই জিনিসটা লিখি, দেখো খুবই মজার। আমি যদি এই জায়গাতে 3 গুণ 4 লিখি, 3 গুণ 4 লিখি, তাহলে এখানে কত প্রদর্শন হবে বলো তো? আমি এই যদি এই জায়গাতে 3 গুণ 4 লিখি, তাহলে কত প্রদর্শন হবে বলো তো? 12। ভেরি গুড, 12 প্রদর্শন হবে। দেখো এই যে তুমি এখানে যাই লেখো সেটা প্রদর্শন হয়ে যায়, আজকে 12 বার ভাত খাইছি। বুঝছো? তুমি যদি এই জায়গাতে ধরো 3 যোগ 4 লেখো, তাহলে হয়ে যাবে আজকে আমি 7 বার ভাত খাইছি। বুঝছো? আজকে এতবার ভাত যে খেয়ে ফেলছি, কি হবে? আসলে তো একবারও খাইনি। ঠিক আছে, নাইস। এভরিওয়ান ক্লিয়ার? ঠিক আছে। এখন ধরো আমরা খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখন করতে পারবো। ধরো একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া, একটা বৃত্তের ব্যাসার্ধ দেওয়া। সো একটা বৃত্তের ব্যাসার্ধ কি হইতে পারে বলতো? একটা বৃত্তের ব্যাসার্ধ ধরো আমি নিব ইনপুট এই এ ভেরিয়েবলে। বৃত্তের ব্যাসার্ধ তো ভগ্নাংশ হইতে পারে, ফ্লট হইতে পারে। সো আমরা ভেরিয়েবলটা ফ্লট বানাই, ফ্লট বানাই। ফ্লট ভেরিয়েবল ধরো আর দিয়ে বানাইলাম। এখানে একটা রেডিয়াস মনে করো যে 7 সেন্টিমিটার বা 7 মিটারের একটা রেডিয়াস হচ্ছে আমার একটা বৃত্তের আছে। আমি এখন এরিয়া ক্যালকুলেট করতে চাই, এরিয়া ক্যালকুলেট করতে চাই। এই বৃত্তের এরিয়া, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে ক্ষেত্রফলটা নির্ণয় করে আরেক জায়গায় রাখতে হবে কিনা বলো? ক্ষেত্রফলটা নির্ণয় করে আরেক জায়গায় রাখতে হবে কিনা? রাখতে হবে নাকি রাখতে হবে না? ক্ষেত্রফল নির্ণয় করে আরেক জায়গায় রাখতে হবে। না রাখলে তুমি তো ওটা নিয়ে পরবর্তীতে কাজ করতে পারবে না। করতে পারবা? করতে পারবা না। ধরো তুমি যদি না রাইখা ডিরেক্টলি প্রিন্ট করে দিতে চাও যে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল পার্সেন্ট এফ। তাহসানের গান মনে হয়ে গেছে, বিন্দু আমি তুই আমায় ঘিরে। ঠিক আছে, সো এই জায়গাতে কি করবা? এই বৃত্তের ক্ষেত্রফল এখানে একটা তুমি ভগ্নাংশ দেখাবা। কি দেখাবা? ভগ্নাংশ। কি দেখাবা বলো তো? ভগ্নাংশ। এই জন্য পার্সেন্ট এফ দিছো। তুমি যদি এখানে পার্সেন্ট ডি দিতে, তার মানে সে এখানে একটা পূর্ণ সংখ্যা দেখাইতো। ঠিক আছে, সো তুমি কিভাবে ক্ষেত্রফলটা মেজার করবা? 3.1416 ইনটু আর ইনটু আর, তার মানে পাই আর স্কয়ার। ক্যালকুলেট হয়ে গেছে, ওই জিনিসটা এই জায়গাতে দেখা দিবে। তার মানে তুমি রান করো, দেখবা এই জায়গাতে এই বৃত্তের ক্ষেত্রফল তোমাকে দেখায় দিছে। একমত? বুঝছো? বুঝতে পারছো সবাই? জিনিসটা খুবই মজা। এখন তুমি চাইলে যে ভাইয়া না, আমি এখানে ক্যালকুলেট করে এখানেই দেখাবো না, আমি কি করব, আলাদা একটা জায়গা বানাবো, আলাদা একটা ভেরিয়েবল বানাবো। ধরো ফ্লট এরিয়া নামে একটা ভেরিয়েবল আমি বানাইছি। এই আলাদা জায়গার মধ্যে আমি আগে ক্ষেত্রফলটা ক্যালকুলেট করে রাখা দিব। বুঝছো? সো এরিয়া, এটার মধ্যে আমি রাখবো হচ্ছে ওই ক্ষেত্রফলটা ক্যালকুলেট করে 1416 ইনটু আর ইনটু আর। বুঝছো? এখন এখানে যে সংখ্যাটা দেখাবো এটা এরিয়া থেকে দেখাবো, এরিয়া থেকে দেখাবো, এরিয়া থেকে দেখাবো, এরিয়া থেকে দেখাবো। বলো রান করলে পারছো কিনা বলো তো? এই বৃত্তের ক্ষেত্রফল সেম জিনিসটাই আসছে। এখন তোমাকে যদি আমি বানিয়ে দিই, হ্যাঁ, তোমাকে যদি আমি ধরো একটা বাহু বানিয়ে দিই, ধরো এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7, বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 8। আমি বললাম এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা পরিমাপ করো। কেমনে করবা? কেমনে করবা বলো তো ভাই ব্রাদার? কেমনে করবা? স্যার ফ্লট আবার লিখতে হবে নাকি? না 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 না, ফ্লট কেন লিখতে হবে? কারণ তুমি একবার ভেরিয়েবলটা বানায় ফেললে বারবার ফ্লট লিখতে হয় না। আমরা জাস্ট একবার বানানোর সময় লিখতে হয়, জাস্ট একবার বানানোর সময় লিখতে হয়। তো আমার এরিয়া নামে একটা ভেরিয়েবল তোরা বানাইছি, এরিয়া নামে একটা ভেরিয়েবল বা জায়গা বানাইছি যেখানে আমি পূর্ণ সংখ্যা রাখবো না, তো ফ্লট সংখ্যা রাখবো, ফ্লট সংখ্যা রাখবো।
এখন এরিয়ার মধ্যে ক্ষেত্রফল ক্যালকুলেট করবো, বলো কেমনে করবো? a ইন্টু বি, ভেরি গুড। তার মানে a ইন্টু বি দিয়ে আমি হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রদর্শন করতে পারবো। তার এখানে তো পরীক্ষা হলে তো এমনি লিখবো না যে এই বৃত্তের ক্ষেত্রফল এত, পরীক্ষা হলে এমনি লিখলে টিচার জোতাবে তোমাকে। তো পরীক্ষাতে কেমনে লিখতে হবে বলো তো, যে দা এরিয়া অফ দিস rectangle is equals to এত। এখানে যা ইচ্ছা লিখতে পারো, ইকুয়ালস টু লিখতে পারো, কমা লিখতে পারো, যা ইচ্ছা, এটা কোনো স্ট্রাকচার না। এই ডাবল কোটেশনের ভিতরে বাংলা লেখা, এটার মধ্যে কোনো স্ট্রাকচার নাই। তার মানে এটা সরাসরি এমনি প্রিন্ট হয়ে যাবে, দা এরিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল ইজ এত। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝছো? ক্লিয়ার? তাইলে তোমাকে যদি আমি এখন বলি যে ধরো তোমাকে আমি কিলোমিটার পার আওয়ারে একটা গতি দিয়ে দিলাম, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। কিলোমিটার পার আওয়ারে একটা গতি দিয়ে দিলাম, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে ওইটা কেমনে করবা? যে ধরো তুমি একটা ভেরিয়েবল নিলা kms বা kmh, যে কিলোমিটার পার আওয়ারে একটা ইনপুট তুমি সেখানে নিবা, একটা সংখ্যা নিবা যে গতি কত, ধরো 72। তুমি আরেকটা ভেরিয়েবল বানালা যে ধরো মিটার পার সেকেন্ড, mps, মিটার পার সেকেন্ড। এটার মধ্যে তুমি মিটার পার সেকেন্ডে ক্যালকুলেট করে এটার মধ্যে রাখবা। সো নিচেরটুকু আমরা মুছে দিই, নিচেরটুকু আমরা মুছে দিই। তাহলে এই এমপিএস এর মধ্যে আমি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করতে হয়? কেমনে জানি কনভার্ট করতে হয়? 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ, অর্থাৎ 3.6 দিয়ে ভাগ। তাহলে আমি এমপিএস এর মধ্যে কত রাখবো বলো তো? আমার কেএমএইচ এর মধ্যে যত আছে, কিলোমিটার পার আওয়ারের মধ্যে যত সংখ্যা আছে, এটাকে 3.6 দিয়ে ভাগ করতে হবে। খুবই সিম্পল, 3.6 দিয়ে ভাগ করো, কাজ শেষ। তাইলে তোমার মিটার পার সেকেন্ডে উত্তর পেয়ে গেছো যে the speed in meter per second is, তুমি সংখ্যাটা দেখাবা কই থেকে বলো তো? সংখ্যাটা দেখাবা হচ্ছে এমপিএস নামে ভেরিয়েবল থেকে, কারণ এমপিএস এর মধ্যেই তো তুমি রাখছো মিটার পার সেকেন্ডে কনভার্ট করে। বলো বুঝছো কিনা জিনিসটা? দেখো রিয়েল লাইফে কি ইউজ হচ্ছে, রিয়েল লাইফে জিনিসগুলো ইউজ হচ্ছে। তুমি একবার একটা প্রোগ্রাম বানায় ফেললে তখন বারবার ইউজ করতে পারবা, বারবার ইউজ করতে পারবা। তুমি এখন জাস্ট এই কেএমএস এর মধ্যে তুমি ধরো এখন দিলা 36 কিলোমিটার পার আওয়ার, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে 1 মিনিটেই তোমাকে, মানে কয়েক সেকেন্ডেই তোমাকে দিয়ে দিল যে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। বুঝছো সবাই? যে বলছো রিক্যাপ, তুমি ফিজিক্স ক্লাস করো নাই সঞ্জয়, ফিজিক্স ক্লাস করো নাই। কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। এইটুকু আইসিডির পড়া না, এটা ফিজিক্সের পড়া। যে কিলোমিটার পার আওয়ার কে মনে করো এখানে 72 কে 3.6 দিয়ে ভাগ করলে এটা মিটার পার সেকেন্ডে বেগ হয়। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে বেগ হয়। বুঝছো সবাই? বুঝছো? বুঝতে পারছো এভরিওয়ান? সবকিছু বুঝতে পারছো? এটার মধ্যে টাইপিংটা একটু স্লো আমার, মানে উল্টাপাল্টা হয়ে যায়, কারণ এই ল্যাপটপটা আমার না, এটা আমার বউয়ের, এই জন্য এটা ইউজ করে অভ্যস্ত না। বুঝতে পারছো সবাই? সো বিয়ে করার একটা সুবিধা হয়েছে, এখন একটার মধ্যে কোড দেখাতে পারতেছি আর একটা দিয়ে ক্লাস নিতে পারতেছি। কোডিংটা আবার বুঝান, ঠিক আছে আবার বুঝাচ্ছি। সো এই জায়গাতে দেখো, তোমার একটা সংখ্যা তুমি নিছো কিলোমিটার পার আওয়ারে, একটা বেগ তুমি নিছো, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবা। তাহলে কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 3.6 দিয়ে ভাগ করতে হয়। আগে যেরকম এরিয়া ক্যালকুলেট করছিলা, কি করছিলা? পাই ইনটু আর ইনটু আর। এখন তুমি ক্যালকুলেট করতেছো কিলোমিটার পার আওয়ার কে মিটার পার সেকেন্ডে, তার মানে 3.6 দিয়ে ভাগ করবা, জাস্ট ভাগ করলেই মিটার পার সেকেন্ডে চলে যাবে। ওকে, সো তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব, তোমাদের একটা সুন্দর হোমওয়ার্ক দিয়ে দিব। সেটা হচ্ছে সেলসিয়াসে ইনপুট নিবা, মানে সেলসিয়াসের একটা ভ্যালু তুমি একটা ভেরিয়েবলে রাখো, ওটাকে ফারেনহাইটে কনভার্ট করবা। কিসে কনভার্ট করবা? ফারেনহাইটে। বলো এই প্রোগ্রামগুলো পারবা কিনা? দুইটা সংখ্যার গুণফল আউটপুটে দেখার জন্য একটা প্রোগ্রাম লেখো, বলো পারবা কিনা? বাচ্চাদের জিনিস কিনা বলো, বাচ্চাদের জিনিসটা বলো তো। সবাই সলভ করবে অবশ্যই। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখবা, বাচ্চাদের জিনিসটা বলো তো। অবশ্যই সবাই প্রোগ্রামটা লিখে খাতায় লিখে, খাতায় লিখে তারপর আউটপুটটা আমাকে দেখাবা, আউটপুটটা আমাকে দেখাবা। ঠিক আছে? বুঝছো? খাতায় কেমনে লিখবা? খুবই সহজ করে সুন্দর করে লিখবা। আমি খাতায় লেখা সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি, অনেকে না হলে মাইন্ড করবা যেটা খাতায় লেখায় বুঝিয়ে দেন নাই। দেখো আয়তক্ষেত্রের পরিধি নির্ণয় করবা, তাহলে প্রথমে কি করবা? হ্যাশ ইনক্লুড, হ্যাশ ইনক্লুড stdio dot h, ওকে ডান 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 ডান। ওকে, তারপর ইন্ট মেইন, এটুকু মুখস্থ লেখা আপাতত, কারণ এটুকু আপাতত পড়াই নাই। অ্যালাইনমেন্টটা দেখো, অ্যালাইনমেন্টটা খেয়াল করো, যে এইটা যে সোজা লিখছিলাম ইন্ট মেইনও এই সোজাই লিখছি, বাট এর বডির ভিতর যেগুলা সবকিছু, যার বডির ভিতর যে
তাকে একটু ভিতরে লিখতে হয়। HTML ও তোমাদের এই জিনিসগুলো লিখতে হবে বা এই জিনিসগুলো শিখতে হবে। ধরো বডি ট্যাগের ভিতরে তোমার H1 ট্যাগ, এটা একটু ভিতরে লিখতে হবে। এর ভিতরে মনে করো যে এর ভিতরে একটা li ট্যাগ বা ul ট্যাগ, ওটা তোমার আরেকটু ভিতরে লিখতে হবে। এর ভিতরে li ট্যাগ। সো জিনিসগুলা লিখবা এরকম হায়ারার্কি মেইনটেইন করে, তাহলে টিচার খুশি হয়ে যাবে, বুঝছো? কারণ টিচারের নালে হিবিজিবি লাগবে। দেখো সবগুলো যদি তুমি এক লাইনে লিখো তাহলে টিচার আসলে খুশি হবে না, টিচারের কাছে হিবিজিবি লাগবে, পুরো খাতাটা আগলি দেখাবে, বুঝছো? তুমি আসলে নিজেও বুঝবা না আরেকবার কি লেখছো। সো যার পেটের ভিতর যে তাকে একটু ভিতরে লিখতে হয়, এটা হচ্ছে আইসিটির মেইন রোল। যার পেটের ভিতর যে তাকে একটু ভিতরে লিখতে হয়। সো এই জায়গাতে এই মেইন ফাংশনটা বা এই ডাবল সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে বাকি কিছু, তার মানে এর পেটের ভিতরে বাকি কিছু, পেটের ভিতরে যা কিছু একটু ভিতরে লিখতে হয়। তার মানে এখান থেকে শুরু করবা ইন্ট a, এখানে লিখবা ইন্ট b, বুঝছো? কখনো এই জিনিসটা এখানে লিখবা না, খাতায় যখন লিখবা এখানে কখনোই লিখবা না। যার পেটের ভিতর যে একটু ভিতরে লিখতে হয়, ঠিক আছে? মনে থাকবে? বুঝতে পারছো? মনে থাকবে সবার? হ্যাঁ, মনে থাকবে সবার? তার মানে যার পেটের ভিতর যে একটু ভিতর লিখতে হয়, তার মানে সবকিছু এর পেটের ভিতর, সবকিছু আমরা এখান থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। যদি এখানে পরবর্তীতে যখন আমরা বড় হব যদি আরো কিছু থাকে, ধরো এখানে একটা ইফ থাকলো, এটা আমরা পরে শিখবো, প্যারা নাই। এখানে আরেকটা পেট আসলো, তখন এর পেটের ভিতর যারা, তাদেরকে এখান থেকে লেখা শুরু করতে হবে, বুঝছো? তার মানে যে জায়গাটা যেই জায়গায় তার পেটের ভিতর একটু ভিতরে লিখতে হয়, এটা হচ্ছে স্ট্রাকচার, বুঝছো? তাইলে এখন আমাদের যদি এই রেক্টাঙ্গুলার নির্ণয় করার বা এটার এরিয়া নির্ণয় করার আমাদের প্রোগ্রাম লিখতে হয়, তাহলে আমরা দুইটা বাহু নিতে হবে। যে ইন্ট a একটা বাহু, এটার মধ্যে আমি রাখলাম 8, ইন্ট b একটা বাহু, এটার মধ্যে রাখলাম হচ্ছে 7। আর যদিও বা রেক্টাঙ্গেল বা আয়তক্ষেত্রের তোমার হচ্ছে যে বাহুগুলো এগুলো ফ্লট হইতে পারে, তার মানে আমরা পূর্ণ সংখ্যা না নিয়ে ফ্লট নিই, ভগ্নাংশ নিই। ফ্লট এখানে 8.3, আরেকটা বাহু নিলাম, ভেরিয়েবলের নামই তো দেইনি, হ্যাঁ, a, আরেকটা ফ্লট ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে b, এটার মধ্যে রাখলাম 7.2। তাহলে আমার আরেকটা ভেরিয়েবল লাগবে কিনা এরিয়াটা বের করার জন্য বলো তো? হ্যাঁ, তাহলে আমার আরেকটা ভেরিয়েবল বানাবো ফ্লট এরিয়া। ওই ভেরিয়েবল আমি রাখবো কত বলো তো? ডিরেক্টলি a আর b এর গুণফল। না, আমরা তো এরিয়া নির্ণয় করছি না, পরিধি নির্ণয় করছি। তার মানে পরিধিকে আমরা নির্ণয় করতে হয় 2 * a + b, 2 * a + b, এটা তোমার পরিধি নির্ণয় করবে। তারপর তুমি জাস্ট এটা প্রিন্ট করে দিবে, আচ্ছা প্রিন্টএফ দিয়ে দা পরিধি ইংলিশ কি? পেরিমিটার, রাইট? ইজ, এই জায়গাতে তুমি একটা কি দেখতে চাচ্ছ? একটা ফ্লট সংখ্যা দেখতে চাচ্ছ, দেখাবে হচ্ছে এরিয়া নামক ভেরিয়েবলে যে সংখ্যাটা আছে এটা। তাহলে বলো এখন পর্যন্ত যা পড়াইলাম সবার একদম পানির মতো ক্লিয়ার কিনা? সবার একদম পানির মতো ক্লিয়ার কিনা? সবার উত্তর চাই। সঞ্জয় ক্লিয়ার, বাকিরা সবার পানির মতো ক্লিয়ার কিনা? সবার ক্রিস্টাল ক্লিয়ার? মজা হইছে? জিনিসটা মজা না? তুমি এখন সবকিছু করতে পারবা, একদম ইজি, নাইস, একদম পানির মতো ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। এখন একটা প্রবলেম আছে, প্রবলেমটা তোমাদের এখন দেখাচ্ছি। ধরো আমি একটা ফ্লট সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি, আমি এখানে তোমাকে এই জায়গাতে দেখাই, ডাইরেক্ট প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাই। ধরো আমি একটা ফ্লট সংখ্যা প্রিন্ট করতে চাচ্ছি, দাঁড়াও আসুক, ঠিক আছে। ধরো আমি এত কিছু জানি না, আমি a নামে একটা ভেরিয়েবলে 36.3 রাখছি এবং বাকি কিছু মুছে দেই, বাকি জিনিসপত্র মুছে দেই। আমি জাস্ট a নামক যে ভেরিয়েবলে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাই দেখতে চাচ্ছি, আর কিছু দেখতে চাচ্ছি না, বুঝছো? তাহলে কত দেখাবে আউটপুটে বলো তো? আউটপুটে 36.3 দেখাবে। কত দেখাবে? 36.3 দেখাবে, 36.3 দেখাবে, তাই না? বাট তুমি প্রিন্ট করে দেখো কত দেখায়। আজকের ক্লাসটা 4:30 পর্যন্ত হবে। কত দেখাইছে? আয় হায়, কাজ কি হলো এটা? আমি লেখছি 36.3, আসছে কি 36.299999। এই হচ্ছে ফ্লটের ঝামেলা। বাট আমি যদি এই জায়গাতে ডাবল লিখতাম, ধরো আমি এই জায়গাতে লিখলাম ডাবল, মানে ভেরিয়েবলটা ডাবল টাইপের। দেখো ভগ্নাংশের জন্য দুই টাইপের ডেটা টাইপই আমি বানাইতে পারি, ফ্লটও বানাইতে পারি, ডাবলও বানাইতে পারি। সো ডাবল দিয়ে যদি আমি প্রিন্ট করতাম, এখন দেখি তো কত আসে। দেখছো মজার ব্যাপারটা? দেখছো এখন আসে 37.3।
তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে ফ্লট যে ডেটা টাইপটা আছে, তোমাদের মনে প্রশ্ন ছিল না এটা? তোমাদের মনে প্রশ্ন ছিল না এটা যে ভাইয়া ভগ্নাংশের জন্য তাহলে দুইটা ডেটা টাইপ কেন? একটা হচ্ছে ফ্লট, একটা হচ্ছে ডাবল, দুইটা ডেটা টাইপ কেন? প্রশ্ন ছিল না এটা গত ক্লাসে? 2 নাম্বার ক্লাসে প্রশ্ন ছিল না এটা যে ভাইয়া ভগ্নাংশের জন্য তাহলে দুইটা ডেটা টাইপ কেন? ফ্লট হইলেই তো হয়ে যেত, ডাবল কেন? কারণটা হচ্ছে দুইটার স্টোরিং মেকানিজম ভিন্ন। তোমরা যখন বড় হয়ে পড়বা বা যারা সিএসসি তে পড়বা তারা অবশ্যই এই জিনিসগুলো পড়বা যে দুইটা দুইটা ডিফারেন্ট টাইপে স্টোর করে, দুইটা ডিফারেন্ট ভাবে স্টোর করে। সো ফ্লট কি চায়? কম জায়গাতে ভগ্নাংশের জন্য স্টোর করা যায়। দেখবা ফ্লট ভেরিয়েবল কিন্তু এত বেশি জায়গা নেয় না, ডাবলের মতো এত বড় জায়গা নেয় না। ডাবল কিন্তু অনেক বড় জায়গা স্টোর করে বা অনেক বড় জায়গা নেয়। সো ডাবল আসলে পুরোটাকে এক্স্যাক্টলি সেম ভাবে স্টোর করে দেয়, বাট ফ্লট অনেক মডিফিকেশন করে একটা মেকানিজমের মাধ্যমে স্টোর করে। এই জন্য ফ্লটে কিছু ইরর দেখা যায়, অল্প একটু ইরর দেখা যায়, বাট এটা নেগলিজিবল, এটা আমাদের তরফ থেকে বাদ দিতে পারে। সো আমার দেখানোর টার্গেট ওটা ছিল না। আমার দেখানোর টার্গেট ছিল যে ধরো তুমি এখানে ফ্লট সংখ্যা প্রিন্ট করতেছো, ফ্লট সংখ্যা প্রিন্ট করতেছো 36.3, মেনে নাও যেখানে 36.3ই আসছে, মেনে নাও, মেনে নাও 36.3ই আসছে, বাট দশমিকের পরে আসছে কয় ঘর? দশমিকের পরে আসছে 6 ঘর। বাট তোমার তো মাঝে মধ্যে এরকম চাওয়া উচিত যে ভাই আমি দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, দশমিকের পরে 4 ঘর দেখতে চাই। সো এইটা বলার জন্য স্পেসিফায়ারের সাথে কিছু অ্যাড করে দিলেই হইলো। তোমার যে স্পেসিফায়ারটা আছে যে এই জায়গাতে তুমি একটা সংখ্যা দেখতে চাও, এখন তুমি যদি বলে দাও যে এই জায়গাতে আমি একটা ভগ্নাংশ দেখতে চাই এবং দশমিকের পরে 2 ঘর দেখতে চাই, তাইলেই হইলো। তো দশমিকের পরে 2 ঘর দেখতে চাইলে এই জায়গাতে লেখা লাগে এই পার্সেন্টটার পরে একটা 0.2 দিতে হয়। 0.2 মানে দশমিকের পরে 2 ঘর দেখাবে। কত দেখাবে? দশমিকের পরে 2 ঘর দেখাবে। সো এখন যদি এটা রান করি, দেখো দশমিকের পরে 2 ঘর দেখাচ্ছে। কত দেখাচ্ছে? 2 ঘর দেখাচ্ছে। তুমি যদি এই জায়গাতে 0.10 দাও তাহলে দশমিকের পরে 10 ঘর দেখাবে। দেখো দশমিকের পরে কত ঘর দেখাচ্ছে? দশমিকের পরে 10 ঘর দেখাচ্ছে। তুমি যদি এই জায়গাতে 0.50 দাও তাহলে দশমিকের পরে কত ঘর দেখাবে জানো? 50 ঘর। কত ঘর? 50 ঘর। দশমিকের পরে 50 ঘর দেখাচ্ছে। তুমি যদি এখানে 500 দাও দশমিকের পরে কত ঘর দেখাবে বলো? দশমিকের পরে 500 ঘর দেখাবে। বুঝছো? বুঝতে পারছো? তার মানে তুমি যত ইচ্ছা দশমিকের পরে বিভিন্ন সংখ্যা প্রিন্ট করতে পারো। যেমন ধরো একটা কমপ্লেক্স প্রোগ্রাম তুমি করবা, পায়ের ভ্যালু নির্ণয় করবা, তাহলে পায়ের দশমিকের পরে অনেকগুলা অনেকগুলা দশমিক তোমার বের করা লাগবে। সো তখন তুমি দশমিকের পরে তো 2 ঘর প্রিন্ট করলে হবে না বা 6 ঘর প্রিন্ট করলে হবে না। তখন তুমি পয়েন্ট অনেক বড় একটা সংখ্যা দিলে যত ইচ্ছা চাও দশমিকের পরে প্রিন্ট করতে পারবা। দশমিকের পরে চাইলে 1000টা সংখ্যা প্রিন্ট করতে পারবা। প্রায় চাইলে দশমিকের পরে 10,000 পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবা। আর যত ছোট ক্যালকুলেশনে যাবা, যত বড় ক্যালকুলেশনে যাবা, তত বেশি কমপ্লেক্স হয়ে যাবে ক্যালকুলেশনটা। তোমার নরমাল পিসি হয়তো সেটা পারবে না। ক্লিয়ার বলো তো? বুঝতে পারছো? তার মানে দশমিকের পরে তুমি যত ঘর দেখতে চাও সেটা জাস্ট 0.2 দিয়ে লিখে দিতে হবে, বা 0.3 দিয়ে লিখলে 3 ঘর দেখাবে। এই তোমার পার্সেন্টের পরে 0.4 লিখলে 4 ঘর দেখাবে। বুঝছো? মনে থাকবে? মনে থাকবে জিনিসটা? মনে থাকবে? তাহলে আমি স্লাইডে লিখে দেই, না হলে অনেকে যদি স্লাইড না পড়ে, মানে স্লাইড না, মানে ক্লাস না দেখে, তাহলে জিনিসটা হচ্ছে ভুলে যাবে। ওকে, তাইলে আমি লিখে দেই হচ্ছে এইভাবে যে যদি যদি দশমিকের পর দশমিকের পর এরপর 2 ঘর দেখতে চাই, 2 ঘর দেখতে চাই, 2 ঘর দেখতে চাই, দেখতে চাই, তাহলে আমাকে কি লিখতে হবে বলতো? পার্সেন্ট 0.2f। তাহলে এটা দশমিকের পরে 2 ঘর দেখাবে যদি স্পেসিফায়ার জায়গায় এটা ইউজ করি। বাট the more point you write the more memory it will consume। ঠিক আছে, এই জন্য তো বললাম যে প্রোগ্রামটা তখন অনেক কঠিন হয়ে যাবে সলভ করার জন্য তোমার পিসির জন্য। আচ্ছা, তার মানে এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা প্রোগ্রাম। তুমি বাহু নিবা, একটা বাহু বানাও যে ফ্লট এ, এই বাহুর মধ্যে রাখো হচ্ছে তোমার 7, আরেকটা বানাও ফ্লট এইচ, এটার মধ্যে তোমার মনে করো উচ্চতার ভ্যালু আছে 5। তুমি এরিয়া কেমনে ক্যালকুলেট করবা? 0.5 ইনটু a ইনটু h, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, ওই এরিয়াটা জাস্ট প্রিন্ট করে দিবা। পারবা কিনা বলো? এখন আমাকে বলো যে এই প্রোগ্রামগুলা ডাইনামিক হইছে? ডাইনামিক হয় নাই তো, প্রোগ্রামগুলো ডাইনামিক হয় নাই তো। ধরো তুমি এরিয়া ক্যালকুলেট করতেছো, সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করতেছো, বা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতেছো, ইনিশিয়াল ভ্যালুটা তুমি লিখে দিচ্ছিলা না যে কতকে কনভার্ট করবা? তুমি লিখে দিচ্ছিলা কিনা যে একটা কেএমএইচ একটা ভেরিয়েবল বানালা, সেখানে একটা সংখ্যা লিখে দিলা যে এতকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাও।
তার মানে কতকে কনভার্ট করতে চাও এটা তুমি লিখে দিচ্ছিলা, তাই না? বলো তো, কতকে কনভার্ট করতে চাও এটা তুমি লিখে দিচ্ছিলা, রাইট? বুঝতে পারছো? কতকে কনভার্ট করতে তুমি লিখে দিচ্ছিলা, বাট আমাদেরকে আর একটু ডাইনামিক বানাইতে হবে না? যে ধরো আমি সংখ্যাটা ইনপুট দিব, সংখ্যাটা আমি ইনপুট দিব, আমি বলে দিব যে আমি যখনই যত সংখ্যা দেই সে ততকেই কনভার্ট করে দিবে বা তত দিয়েই ক্যালকুলেশন করবে। যেমন এই জায়গাতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতেছি, আমরা ভেরিয়েবলের মধ্যে বলে দিচ্ছি, নিজেরা বলে দিচ্ছি যে ভাইয়া এই জায়গাতে এ আর বি এর মান নিজেরা বলে দিচ্ছি। বাট এমনও তো হইতে পারতো যে এ আর বি আমরা নিজেরা দিব না, প্রোগ্রামটা যখন রান হবে তখন আমরা ইনপুটে যেটা দিব সেটাই কাজ করবে, সেই অনুযায়ী উত্তরটা আসবে। দেখো তুমি যদি এইভাবে লিখে উত্তরটা করো, এই যে এইভাবে লিখে উত্তরটা করো, যতবার রান দিবা এরিয়ার ক্যালকুলেশন মানে এরিয়ার মান কি একই আসবে না? একই আসবে, কারণ এখানে মানটাও ফিক্সড, এখানে মানটাও ফিক্সড। বাট যদি এই দুইটা মান তুমি বারবার রান করার পরে ইনপুট দিতে পারতা তাহলে আর ইজি হইতো, ডাইনামিক হইতো আরো, তাই না? সো এই জন্য আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ইনপুট নেওয়া। মানে আমরা এখন একটা ভেরিয়েবল বানাবো, ঠিক আছে? আমরা ধরো একটা ভেরিয়েবল বানাবো, এই ভেরিয়েবলটার মধ্যে কত রাখবো এটা আমরা নিজেরা প্রোগ্রামের ভিতরে এইভাবে বলে দিব না, আমরা ইউজার থেকে ইনপুট নিব। এই প্রোগ্রামটা যখন রান হবে তখন সে যততে ক্লিক করবে তত আইসা স্টোর হবে। বুঝছো? বুঝছো ভাইয়া? ফ্লটের জায়গায় ইন্ট দেয়া যাবে, হ্যাঁ তুমি দিতে পারবা, তোমার যদি ত্রিভুজের বাহুগুলো যদি পূর্ণ সংখ্যা হয় দিতে পারবা, কোনো সমস্যা নাই। বাট নরমালি যেহেতু ফ্লট সংখ্যা, মানে এই 7 কিন্তু একটা ফ্লট সংখ্যা হইতে পারে, 7 কে যদি ফ্লট সংখ্যা লেখো তার মানে এটা 7.0 হিসেবে স্টোর হবে। বুঝছো? সো 7 কিন্তু একটা ফ্লট সংখ্যা। বুঝছো? তার মানে পূর্ণ সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যার একটা সাবসেট। বলো ক্লিয়ার কিনা? তার মানে আমাদের এখন কি করতে হবে বলো তো, আমরা এখন এইভাবে লিখে দিতে চাই না, আমরা এখন ইনপুট নিতে চাই। কি করতে চাই? এই এর মধ্যে এখন ইনপুট নিয়ে রাখবো। বলো টাস্কটা বুঝছো? আমাদের কি করতে হবে জিনিসটা বুঝছো? এখন তাইলে আমাদের কাজটা কি? আমাদের কাজটা একটু মাথার মধ্যে সেট করো যে আমরা কি কি করতে চাই। আমরা একটা সংখ্যা ইনপুট নিতে চাই, সংখ্যা আই, সংখ্যা ইনপুট নিতে চাই, ওই সংখ্যাটা এ ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। দুইটা কাজ না? বলো তো দুইটা কাজ না? একটা সংখ্যা ইনপুট নিতে চাই, এ ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, এ ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই, এ ভেরিয়েবলের মধ্যে রাখতে চাই। ঠিক আছে? এই দুইটা হচ্ছে আমাদের কাজ, এই দুইটা হচ্ছে আমাদের কাজ। এর আগে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, এর আগে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে। ধরো ধরো আমি একটা ভেরিয়েবল বানাইলাম ইন্ট এ, এর মধ্যে রাখলাম 5। আমি যদি এখানে প্রিন্ট করি, প্রিন্ট এফে আমি মনে করি একটা সংখ্যা দেখতে চাচ্ছি, একটা পূর্ণ সংখ্যা দেখতে চাচ্ছি, আমি এখানে লিখলাম হচ্ছে কমা দিয়ে ওই পূর্ণ সংখ্যাটার ভ্যালু হচ্ছে এ, বা এ এর মধ্যে যত আছে তত দেখাও। তাইলে বলো তো এখানে কত প্রিন্ট হবে? কত প্রিন্ট হবে? কত প্রিন্ট হবে? 5 প্রিন্ট হবে। সুন্দর কথা। বাট এখানে আউটপুটটা তোমার কত দেখাবে? আউটপুটটা তোমাকে 5 প্রিন্ট করে দেখাবে। কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে এন্ড সিম্বল। এন্ড চিনো না? এই যে এন্ড, এন্ড তোমার কিবোর্ডে আছে। আমি যদি এই জায়গাতে এন্ড লিখি, সি প্রোগ্রামিং এ এন্ড লেখা মানে সেটা আসলে অ্যাড্রেস মিন করে। আমি যদি নরমালি এ লিখি, এ লেখা মানে আমাকে নির্দেশ করা হচ্ছে এর মান, এর মান। তার মানে আমি এ লিখছি, এই জায়গাতে প্রিন্ট হচ্ছে এর মান। বাট আমি যদি এন্ড এ লিখি, এটা মিন করে এর ঠিকানা, এর ঠিকানা। তার মানে এর যে ঠিকানা আছে, এই যে তোমার বাটিটা আছে, এই যে তোমার ভেরিয়েবলটা আছে, এটা তো কোনো না কোনো লোকেশনে আছে, সেই ঠিকানাটা এখানে প্রিন্ট করবে। বোঝার চেষ্টা করো যে কম্পিউটারের মেমোরিতে অনেক বড় জায়গা, অনেক অনেক ভেরিয়েবল ক্রিয়েট করতে পারো। প্রত্যেকটা ভেরিয়েবলের একটা করে নাম আছে, বাট শুধু নাম দিয়েই সবসময় একটা ভেরিয়েবলকে চেনা যায় না। তার মানে প্রত্যেকের একটা নির্দিষ্ট এরিয়াও থাকে, সরি ঠিকানাও থাকে। ওই ঠিকানাটা হচ্ছে এন্ড সিম্বল দিয়ে আমরা দেখতে পাই। যদি ভেরিয়েবলটাকে এন্ড লিখে দেই তখন আমরা আসলে ওই ঠিকানাটা কত সেই ঠিকানাটা দেখতে পারি। ঠিকানাটা কিভাবে অ্যাসাইন হয় তোমাদেরকে যদি ইন ডেপথ একটু বোঝাই, তোমরা একটা ইন্টিজার কত বাইট জায়গা দখল করে এটা জানো? 4 বাইট জায়গা দখল করে। সো মনে করো এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের মেমোরি হচ্ছে এটা, কম্পিউটারের মেমোরি হচ্ছে এটা, এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটারের মেমোরি। তো এই মেমোরিতে কি হচ্ছে? এই মেমোরিতে অনেকগুলা বাইট রাখা যায়, খেয়াল করে দেখো, অনেকগুলা বাইট রাখা যায়, অনেকগুলা বাইট রাখা যায়, অনেকগুলা বাইট রাখা যায়। এই যে এই ম্যাট্রিক্সটার মধ্যে মনে করো অনেকগুলা মেমোরি, অনেকগুলা কম্পিউটারের মেমোরি আছে, তার মানে প্রত্যেকটার মধ্যে 1 বাইট স্টোরেজ। প্রত্যেকটার মধ্যে কত বাইট স্টোরেজ? 1 বাইট করে স্টোরেজ।
প্রত্যেকটার মধ্যে কত বাইট স্টোরেজ? 1 বাইট করে স্টোরেজ, 1 বাইট করে স্টোরেজ। প্রত্যেকটার মধ্যে কতটুকু স্টোরেজ? 1 বাইট করে স্টোরেজ। মনে করো এগুলো একটা রেজিস্টার, ছোট্টগুলা এক একটা করে একটা রেজিস্টার। তোমরা চ্যাপ্টার 3 এ পড়ছো। পড়ো নাই রেজিস্টার? পড়ছো? না পড়লে বুঝবা না। পড়ছো চ্যাপ্টার 3 এর রেজিস্টার কি? রেজিস্টার হচ্ছে মেমোরির একটা ক্ষুদ্রতম ইউনিট, যেখানে তুমি একটা সংখ্যা রাখতে পারো বা একটা বাইনারি রাখতে পারো। পড়ছো? আচ্ছা। সো তুমি যখন একটা ভেরিয়েবল বানাও, যখন ভেরিয়েবল বানাও, এমন হইতে পারে ওই ভেরিয়েবলটা এই 4টা বাইটের জায়গা দখল করছে, মানে এই জায়গাটা দখল করছে। এমন হইতে পারে তোমার কম্পিউটারের মেমোরিতে এই জায়গাটা দখল করছে। এমন হইতে পারে এই জায়গাটা দখল করছে। তার মানে প্রত্যেকটা জায়গার আসলে ঠিকানাটা সেম না। সো তোমার যে ভেরিয়েবলটা এটা কোন জায়গাটা দখল করছে, এই ঠিকানাটা আসলে স্পেসিফাই করে বলে দিতে হয়, বা তার একটা নির্দিষ্ট ঠিকানা থাকে। ঠিকানাটা আসলে কি? এটা কত নাম্বার বাইট, ওটাই আসলে একটা ঠিকানা। যে এটা আসলে পুরো মেমোরিতে কত নং বাইট, মানে এটা ধরো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। সো তোমার মনে করো এখান থেকে 11 12 13 14, এই 4 বাইট হচ্ছে মনে করো একটা ভেরিয়েবল জায়গা নিছে। তাহলে এই ভেরিয়েবলটার ঠিকানা কত হবে বলতো? ঠিকানা হবে হচ্ছে 11 নাম্বার বাইট। ঠিকানা হবে তার 11। বুঝছো? তাহলে ঠিকানা বলতে কি বোঝায়? যে কত নাম্বার বাইট থেকে সে জায়গা নেওয়া শুরু করছে। সে তো 4 বাইট জায়গা নিবে। কত নাম্বার বাইট থেকে? পুরো মেমোরিতে তো অনেক বাইট, মেমোরি তো অনেক বড়, তাই না? কয়েক জিবি হয়। সো মেমোরি থেকে সে একটা জায়গা নিচ্ছে। সো কত নাম্বার বাইট থেকে সে জায়গা নিচ্ছে, সেইটা হচ্ছে তার ঠিকানা। মানে ঠিকানা বলতে কি বোঝায়? জাস্ট এগুলো না বুঝলেও যে আমার ভেরিয়েবলটা কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটা আমাকে বোঝায়, ওই ঠিকানাটা, যে ওটা কত নাম্বার বাইট বা ওই ঠিকানাটা বোঝায় আমাদের। ঠিকানাটা আমাদের বোঝায়। যেমন ধরো আমি যদি এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, ধরো আমি এই জায়গাতে আজকে ইনপুট নেওয়া শিখলেই আমাদের আজকে ক্লাস শেষ। ধরো আমি এই জায়গাতে এই একটা ভেরিয়েবল নিলাম, পূর্ণ সংখ্যার একটা ভেরিয়েবল নিলাম এ। এর মধ্যে আমি রাখলাম হচ্ছে 5। ঠিক আছে? কত লিখলাম? 5 লিখলাম। আমি এখানে দিলাম হচ্ছে %d। তার মানে আমি একটা পূর্ণ সংখ্যা দেখতে চাই এ থেকে। তাহলে কত প্রিন্ট হবে বলো তো এখন? সবাই আমাকে বলো কত প্রিন্ট হবে? কত প্রিন্ট হবে? সঞ্জিতা বলছে ভাইয়া আমি ওয়েবে ঢুকতে পারছি না, আমি অলরেডি একটা ফোনে লগইন করছি, সেখানে ওয়েবে লগইন করতে পারছি না। তুমি কাইন্ডলি এসএস এর হেল্পলাইনে একটা কল দাও। ওখানে যদি সলভ না পাও, ইন দ্যাট কেস আমাকে তোমার অ্যাক্সেস কোডটা ইনবক্স করিও, আমি দেখে নিব। 5 প্রিন্ট হবে, ভেরি গুড। এর মধ্যে যত সংখ্যা আছে ওই সংখ্যাটা প্রিন্ট হবে। সো 5 প্রিন্ট হইলো, ভালো কথা। বাট আমি যদি এখানে এন্ড চিহ্নটা ইউজ করি, তাহলে এটা এর অ্যাড্রেস প্রিন্ট করবে, এর মান প্রিন্ট করবে না। এর মান প্রিন্ট করবে না, এর ঠিকানা প্রিন্ট করবে। ঠিকানাটা আসলে কি? বাইট নাম্বার, যে পুরো মেমোরিতে কত নাম্বার বাইট থেকে সে জায়গা দখল করছে। দেখছো? এটা হচ্ছে তার ঠিকানা। এটা হচ্ছে তার ঠিকানা। বুঝছো? আমি যদি আরেকটা ভেরিয়েবল বানাই, ধরো আরেকটা ভেরিয়েবল বানাইলাম বি, আরেকটা ভেরিয়েবল বানাইলাম বি, আরেকটা ভেরিয়েবল বানাইলাম বি। এখন বি এর ঠিকানাটা আমি দেখতে চাচ্ছি। বি এর যে ঠিকানাটা আছে, এই বি এর ঠিকানাটাও আমি মনে করো দেখতে চাচ্ছি। বি এর ঠিকানাটাও আমি দেখতে চাচ্ছি। সো এখানে যদি তুমি দাও, তাহলে তুমি বি এর ঠিকানাটাও দেখতে পাবা। আমি একটা প্রিন্ট করার পর একটা নতুন লাইন প্রিন্ট করতে যাচ্ছি, যেন দুইটা ভিন্ন ভিন্ন লাইনে জিনিসটা যেন দেখায়। দেখো এর ঠিকানা, দেখো ঠিকানা কিন্তু বারবার চেঞ্জ হয়, ঠিকানা কিন্তু সেম থাকে না। যে তুমি যখন প্রোগ্রামটা রান করছো, প্রথমবার যেই জায়গাতে ঠিকানাটা অ্যাসাইন হয়েছে, দ্বিতীয়বার এমন হইতে পারে যে ওই জায়গাতে অ্যাসাইন হয় না, অন্য জায়গাতে হয়েছে। তার মানে ঠিকানা প্রত্যেকবার সেম থাকে না। যখন তুমি বানাচ্ছ, মানে যখন তুমি রান করছো, তখনই তো জায়গা অ্যালোকেট হয়, তখন ঠিকানাটা চেঞ্জ হয়ে যায়। দেখো এ ভেরিয়েবলের ঠিকানা হচ্ছে এটা, যে 60 নাম্বার যে বাইট আছে সেখান থেকে বি এর ঠিকানা, দেখো তার ঠিক 4 বাইট পরে আবার বি এর জায়গা দিছে। তার মানে যখন তুমি ভেরিয়েবল বানাও, একটা প্রোগ্রাম রান হয়, যখন প্রোগ্রাম রান হয় তখন আসলে যতগুলো তোমার ভেরিয়েবল লাগে পাশাপাশি সে চায় অ্যালোকেট করতে। সো দেখো এ নাম্বার ভেরিয়েবল যে জায়গাতে অ্যালোকেট করছে, ঠিক 4 বাইট পরে বি নাম্বার ভেরিয়েবল অ্যালোকেট করছে। দেখছো? দেখছো জিনিসটা মজার না? মজার না? দেখো, কারণ ইন্টিজার 4 বাইট জায়গা দখল করে, তার মানে একটা 4 বাইট জায়গা নিলে আরেকটা ঠিক 4 বাইট পরেই নতুন জায়গা দিছে। বুঝছো? তার মানে এন্ড সিম্বলটা যখন তুমি ইউজ করবা ভেরিয়েবলের আগে, নামের আগে এন্ড সিম্বলটা যখন তুমি দিবা, এটা মিন করে অ্যাড্রেস। ক্লিয়ার সবাই? সবাই বলো ক্লিয়ার কিনা? এতটুকু বুঝলে মোটামুটি প্রিন্টএফ ফাংশন বুঝে যাবা। বলো বুঝছো কিনা? প্রিন্টএফ ফাংশন পড়তে পারলে আজকের ক্লাস ফিনিশড। আর 5-10 মিনিট লাগবে। সবার ক্লিয়ার কমেন্ট চাই, সবার ক্লিয়ার কমেন্ট চাই, সবার ক্লিয়ার। ঠিক আছে? ঠিক আছে, সবার ক্লিয়ার কমেন্ট আমি পাইলাম না, আসলে সবাই ক্লিয়ার কমেন্ট করো নাই।
সো ইনপুট নেওয়ার জন্য যে ফাংশনটা আছে ফাংশনটার নাম হচ্ছে scanf। ওকে,